শুরু এখানেই। কাছে দূরে যে যেখানে থেকে শুনছেন এই মুহূর্তে রেডিও সারাবেলা ৯৮.৮ FM। আমি রাতুল আছি সাথে, এবং এই মুহূর্তে আমার সাথে আছে শাহাদুল এবং আজকের অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি। সো খুব বেশি কথা বাড়াতে চাই না, সরাসরি চলে যাব ঘটনায়। বাট ঘটনায় যাবার আগে যে কথাগুলো না বললেই নয় সেগুলো জানিয়ে দিতে চাই। এই মুহূর্তে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন গাইবান্ধার একমাত্র কমিউনিটি রেডিও রেডিও সারাবেলা ৯৮.৮ এবং এর পাশাপাশি আমাদের রেডিও সারাবার যে ফেসবুক পেজ রয়েছে সেখান থেকে শুনতে পাচ্ছেন এবং দেখতেও পাচ্ছেন। এই বিষয়টি বলারই ছিল, কারণ ফেসবুকটা একটু বিশেষভাবে এখন জমে উঠেছে ভূতবেলার জন্য, কারণ প্রতি বৃহস্পতিবার মানেই ভূতবেলা। তো সারাবেলার যে সকল লিসেনার আছেন তারা প্রত্যেকেই অপেক্ষা করে থাকেন এই দিনটির জন্য। তো আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই আমাদের মাঝে এমন একজন অতিথি আছেন যিনি এর পূর্বেও আপনাদের মন জয় করে গেছেন এখান থেকে। তো সেই প্রিয় একজন মানুষ আছেন, তার কাছে ঘটনা শুনবো, চমৎকার কিছু ঘটনা। এবং বলে দিই উনি একজন কবিরাজ, সেই সাথে হাফেজ। তো সেই ভাইয়ের কাছে চমৎকার চমৎকার কিছু বাস্তব অভিজ্ঞতার কথা শুনবো। এবং আমার হাতে দুটি ছোট ছোট চমৎকার ইমেল রয়েছে। আসলে সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে ভূতবেলা দারুণভাবে জমে উঠবে। তো আপনি যদি আমাদের স্টুডিওতে এসে আপনার সঙ্গে ঘটে যাওয়া বিশেষ কোনো ঘটনা শেয়ার করতে চান, সেক্ষেত্রে চাইলে আমাদেরকে ফোন করতে পারেন এই নাম্বারে 01713484465 এই নাম্বারে। এছাড়া আপনি যদি ফেসবুকে লাইভে আমাদের সাথে যুক্ত হয়ে থাকেন তাহলে লাইভের কমেন্ট বক্সে আমাদেরকে আপনার ইচ্ছার কথা জানাতে পারেন যে আপনি সারাবেলায় এসে আপনার সঙ্গে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা শেয়ার করতে চান, সেটি একটি অপশন রয়েছে। এবং আপনি যদি চান আপনার ঘটনা আমি পড়ে শোনাই, তো সেক্ষেত্রে আপনি চাইলে আমাকে লিখে পাঠাতে পারেন আপনার ঘটনা লিখে পাঠাতে হলে একটি মেইল অ্যাড্রেস মনে রাখতে হবে, bhoot.sharabela@gmail.com। এই ইমেল অ্যাড্রেসে আপনার সঙ্গে ঘটে যাওয়া আপনার ঘটনা আমাদেরকে লিখে পাঠিয়ে দিতে পারেন, আপনার নাম, ঠিকানা, ফোন নম্বর সহ। তো এই মুহূর্তে কথা বাড়তে চাচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি আমার হাতে থাকা সেই প্রথম মেইলটিতে। আসসালামু আলাইকুম রাতুল ভাই, আমার নাম HM হান্নান মিয়া। আমার বাসা দক্ষিণ কঞ্চিপাড়া কেতকির হাটে। আমি তুলসীঘাটে এক মসজিদে তারাবির নামাজ পড়াই। সেখানে আমার এক মুসল্লির সাথে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা এবং সত্য ঘটনাই আজ শেয়ার করছি। এই ঘটনাটি আজ থেকে অল্প কিছুদিন আগে ঘটে যাওয়া, এবং যার সাথে ঘটনাটি ঘটে ওনার নাম হচ্ছে রমজান। রমজান আঙ্কেল গাইবান্ধায় কোনো এক ফ্যাক্টরিতে চাকরি করেন। বলে রাখা ভালো, আমি যে মসজিদে তারাবির নামাজ পড়াই ওই মসজিদের পশ্চিম পাশেই রমজান আঙ্কেলের বাসা, এবং ওই মসজিদের পাশে একটা বড় পুকুর রয়েছে। পাশাপাশি মসজিদের দক্ষিণ পাশে অনেক পুরনো একটা কূপ রয়েছে। ওই কূপের সাথেই মসজিদের অজুখানার উত্তর সাইডে আমার জন্য ছোট্ট একটা রুম ছিল। আমি রাতের বেলা ওই রুমেই থাকতাম। ওই রুমে একা থাকতে গিয়ে আমি প্রথম রাতেই ওই পুরনো কূপ থেকে অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পেতাম। যেমন মনে হচ্ছে কূপের উপর থেকে কেউ লাফ দিচ্ছে, আবার মনে হচ্ছে কয়েকজন লোক মিলে একজন মানুষকে কূপের ভেতর ফেলে দিচ্ছে। আবারও মনে হয় যে কূপের ভেতরে কেউ যেন সাঁতার কাটছে। এরকম বিভিন্ন রকম শব্দ আমার কানে ভেসে আসতো। আরও অনেক আওয়াজই শুনতে পাই। পরের দিন মসজিদের সভাপতি সাহেবকে আমার শোনাই সব কিছু বললাম। তখন তিনি আমাকে রমজান আঙ্কেলের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করেন। উনি যেভাবে বলেছেন আমি সেভাবেই বলছি। রমজান আঙ্কেল ফ্যাক্টরিতে কাজ করে বাড়িতে ফিরতে ফিরতে প্রতিদিন অনেক রাত হতো। প্রতিদিন প্রায় রাত 12টার কাছাকাছি সময়ে তিনি বাড়ি ফিরে আসতেন। একদিন সন্ধ্যা থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির কারণে রমজান আঙ্কেলের বাড়ি ফিরতে অনেক বেশি দেরি হয়ে যেত। রাত প্রায় 1টা থেকে 2টা বাজত। সাইকেল নিয়ে অন্ধকার রাতে একা একা রাস্তা দিয়ে যাচ্ছেন। হাতে কোনো লাইট নেই, সেই সাথে রাস্তায় কোনো মানুষও নেই। নিঝুম রাত, একা একা সাইকেল চালিয়ে যাচ্ছেন। রমজান আঙ্কেলের বাড়ির কিছুটা আগে একটা পুরনো শিমুল গাছ রয়েছে। অনেক দূর থেকে রমজান আঙ্কেল দেখতে পাচ্ছেন গাছটি মনে হয় আকাশ ছুঁয়ে গেছে। ভীষণ অন্ধকার। অনেক দূর থেকে গাছটিকে দেখে মনে হচ্ছে এতটা বড় হয়ে গেছে গাছটি। রমজান আঙ্কেল এবার ভীষণ ঘাবড়ে যাচ্ছেন, কিন্তু কিছুই করার নেই, কারণ রাস্তাটা শুধু একটাই। এজন্য ভয়ে ভয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। গাছটির ছায়ার নিচে যাওয়ার পরে মনে হচ্ছে সাইকেলে কেউ একজন উঠে বসেছে। সাইকেলটা খুব ভারী ভারী মনে হচ্ছে। রমজান আঙ্কেল পেছনে ঘুরে তাকানোর চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই সাহস পাচ্ছেন না। মনে মনে শুধু দোয়া কালাম পড়ছেন। ওই অবস্থায় সাইকেল চালিয়ে যাচ্ছেন। গাছের ছায়া যেন শেষই হচ্ছে না। শিমুল গাছের ছায়া অতিক্রম করার আগেই
সাইকেলের চেন পড়ে যায়। হালকা বাতাস থাকার পরও তার সমস্ত শরীর যেন ঘেমে যাচ্ছে। কি করবে বুঝতে পারছে না। অনেক ভয়ে ভয়ে সাইকেল থেকে নেমে হেঁটে হেঁটে প্রথমে ওই গাছের ছায়াটা অতিক্রম করেন। তারপর তিনি সাইকেলের চেন তুলে আবারও সাইকেলে উঠবেন। ঠিক এমন সময় অদৃশ্য কেউ একজন যেন আঙ্কেলকে পেছন থেকে তার নাম ধরে ডাকছে। রমজান আঙ্কেল ভীষণ ভয় পেয়ে যান এবং অবাক হয়ে যায় এবং ভাবতে থাকে, এক্ষুনি তো আমি এই পথ দিয়ে আসলাম, কোথায়? কাউকে তো দেখলাম না, তাহলে কে আমাকে ডাকছে? আবার এটা ভেবে মনকে সান্ত্বনা দিচ্ছে যে যাই হোক, একজন সাথী তো পেলাম, এখন আর কোনো ভয় নেই, তার সাথে বাড়ি পর্যন্ত যেতে পারবো। এগুলো ভাবতে ভাবতে রমজান আঙ্কেল পেছনে ফিরে তাকান। পেছন দিকে তাকিয়ে তিনি যেন ভয়ের সমুদ্রে হারিয়ে যান, কারণ সেখানে কেউ ছিল না। রমজান আঙ্কেল এখন স্পষ্ট বুঝতে পারেন যে আমার সাথে নিশ্চয়ই খুব খারাপ কিছু একটা হতে চলেছে। অন্য কিছু না ভেবে তিনি নিজের জীবনের ভয়ে সাইকেল চালাতে থাকেন এবং মনে মনে আয়াতুল কুরসি সহ অন্যান্য যে সকল দোয়া কালাম পারতেন সব পড়তে থাকেন। বলে রাখা ভালো, কিছুদিন আগে রমজান আঙ্কেলের একটা ছোট ভাতিজা মারা গেছে। রমজান আঙ্কেল ওই শিমুল গাছকে অতিক্রম করে যখনই ওই পুরনো কূপের কাছাকাছি আসে, তখন একটু দূর থেকে দেখতে পায় ওই পুরনো কূপের চারপাশে ছোট ছোট কিছু ধপধপে সাদা জুব্বা পরা বাচ্চা কি যেন করছে। উনি সাইকেল থেকে নেমে ভালো করে লক্ষ্য করে দেখেন ওই শিশুগুলো কূপের চারপাশে পড়ে থাকা ইটগুলো কূপের গোড়ায় একত্র করে সিঁড়ি বানাচ্ছে। রমজান আঙ্কেল কিছু বলার সাহস পেলেন না, এক নজরে মনোযোগ দিয়ে দেখেই যাচ্ছেন। তারপর ওই শিশুগুলো ইট দিয়ে সিঁড়ি বানানোর পর সবাই এক লাইন হয়ে দাঁড়িয়ে পড়ছে এবং একজন একজন করে ওই সিঁড়ি দিয়ে উপরে উঠছে এবং কূপের ভেতর লাফ দিচ্ছে। এই দৃশ্য দেখে রমজান আঙ্কেল আর ঠিক থাকতে পারছেন না। সমস্ত শরীর যেন ঘেমে ধুয়ে পড়ছে। ভয়ে মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। কি করবে কি না করবে কিছুই বুঝতে পারছে না, শুধু দেখেই যাচ্ছে। প্রথম শিশুটা কূপে লাফ দেওয়ার পর দ্বিতীয় শিশুটা ওই সিঁড়ি দিয়ে কূপের ওপর ওঠে এবং সেও প্রথম শিশুটির মতো কূপে লাফ দিয়ে পড়ে যায়। এইভাবে একে একে সমস্ত শিশু কূপে লাফ দিতে থাকে। একদম শেষ পর্যায়ে যে শিশুটা ছিল তার কথা শুনে আমি নিজেও ভীষণ ঘাবড়ে গেছি। একদম শেষের শিশুটা অন্যান্যদের মতো কূপের ওপরে ওঠে, কিন্তু সঙ্গে সঙ্গে লাফ দেয় না। ওই শিশুরা কূপের ওপর উঠে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, তারপর রমজান আঙ্কেলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখন রমজান আঙ্কেল দেখলেন কিছুদিন আগে তার যে ছোট্ট ভাতিজাটি মারা গেছে, ওই শিশুটাই কূপের ওপর দাঁড়িয়ে আছে। সবগুলো শিশু সামন পাশে লাফ দেয়, কিন্তু রমজান আঙ্কেলের ভাতিজার মতো দেখতে শিশুটি রমজান আঙ্কেলের দিকে তাকিয়ে থাকতে থাকতে উল্টো পাশে কূপের ভেতর লাফ দেয়। এই দৃশ্য দেখে রমজান আঙ্কেল সেখানে চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে যান এবং তারপর তার চিৎকার শুনে আশেপাশের বাড়ির লোকদের ঘুম ভেঙে যায় এবং রমজান আঙ্কেলকে ওই অবস্থায় দেখে সবাই ভীষণ ঘাবড়ে যায়। তারপর সবাই তাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে যায় এবং পরের দিন তাকে তার জ্ঞান ফেরার পর সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন রমজান আঙ্কেল সবাইকে সবকিছু খুলে বলেন। তারপর ওই দিনেই কবিরাজ ডেকে পাতা নামানো হয়। তখনই সবার কাছে সবকিছু পরিষ্কার হয়ে যায়। কবিরাজ সাহেব রমজান আঙ্কেলকে পানি পড়া দেন। তারপর থেকে রমজান আঙ্কেল সুস্থ হয়ে যান এবং ওনার সাথে এরকম আর কোনো ঘটনা ঘটেনি। তো ভাইয়া, এই ছিল আমার ঘটনা। ছোট্ট একটা ইমেল লিখলাম, ভালো লাগলে পড়ে শোনাবেন। লেখায় কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবারও অন্য কোনো একদিন ইমেল নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ভয়ের শুরু এখানে। ইয়েস, ভয়ের শুরু এখানেই। আমরা চমৎকার একটা মেইল শুনে এলাম।
সো এই মুহূর্তে যারা যেখান থেকে দেখছেন এবং শুনছেন রেডিও সারাবেলা 98.8 FM, তাদের সকলের কাছে জানতে চাই যে প্রথম যে মেইলটি ছিল আপনাদের কার কাছে কেমন লেগেছে, এবং এরকম ঘটনা যদি আপনার কাছে থেকে থাকে এবং আপনি যদি চান আপনার ঘটনা আমি পড়ে শোনাই, সেক্ষেত্রে আপনার ঘটনা আমাকে লিখে পাঠাতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sarabela@gmail.com, which is bhoot.sarabela@gmail.com। আর এছাড়া আপনি চাইলে আমাদেরকে যদি স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান, সেক্ষেত্রে আমাদেরকে ফোন করতে পারেন 01713484465 এই নাম্বারে। ও আরেকটি বিশেষ সতর্কতা আমি জানিয়ে দিতে চাই যে আমাদের ভূতবেলার নামে একজন লিসেনার আমি বেশ কিছুদিন আগেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যিনি আমাদের ভিডিওগুলো ব্যবহার করে ওনার নিজস্ব চ্যানেলে আপলোড করছেন ইউটিউবে। তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আমাদের চ্যানেলের নামটি হচ্ছে আর জে রাতুল ভূতবেলা, কিন্তু এছাড়া যে ব্যতীত আরেকটি চ্যানেল রয়েছে যেটি ভূতবেলা নামে, যেটি ইউজ করছেন আমাদের ভিডিও ব্যবহার করে অন্য একজন মানুষ, তার নামটাও আমি জানি, আসিফ আহমেদ। আপনারা প্লিজ ওই চ্যানেল থেকে যারা যারা সাবস্ক্রাইব করেছেন আনসাবস্ক্রাইব করে ফেলবেন। তো আমি আর কথা বলতে চাই না, এই মুহূর্তে সরাসরি চলে যেতে চাই আপনাদের কথাবার্তাগুলোতে এবং দেখতে চাই কে কে আছেন আমাদের সাথে। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছি অনেকগুলো শ্রোতা আমাদেরকে দেখছিলেন এবং শুনছিলেন। তো আমি তাদের কথাবার্তাগুলোতেই ফিরতে চাই এবং দেখতে চাই কার কি মতামত, কে কীভাবে উপভোগ করছেন। দেখতে পাচ্ছি একেবারে শুরুতেই আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, আচ্ছা আমাদের সাথে ছিলেন রাফি, সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম সালাম। মিম আক্তার ছিলেন আমাদের সাথে উত্তর ধানঘড়া থেকে। আমাদেরকে হাবিবা লিখেছেন, ভাইয়া কেমন আছেন, শুনছি পবনাপুর থেকে, সাথে আছি, চালিয়ে যান। এরপরেই দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন মোজাহিদ হাসান, ভাইয়া যুক্ত হলাম প্রফেসর কলোনি থেকে। তারপর আমাদের সাথে আবারও রাফি ছিলেন, আমাদেরকে মোজাহিদ লিখেছেন এক্সাম শেষে মেইল করব ভাইয়া, এখন এক্সাম দিচ্ছি, বেস্ট অফ লাক মোজাহিদ। ওয়াসিম ছিলেন আমাদের সাথে, শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন জানিয়েছেন। আমাদের সাথে সাদিয়া ছিলেন ভাটপাড়া গোপালপুর থেকে, আমাদেরকে লিখেছিলেন এমডি রিফাত হাসান, ভাই শুনছি নারায়ণপুর থেকে, থ্যাংক ইউ সো মাচ। রফিক লিখেছিলেন আমাদের সাথে, রাতুল ভাই কেমন আছেন, যুক্ত হলাম রাধাকৃষ্ণপুর থেকে, চালিয়ে যান, শেষ পর্যন্ত সাথে আছে, অনেক অনেক ধন্যবাদ। শাহরিয়ার হোসাইন সজীব ছিলেন আমাদের সাথে, আসসালামু আলাইকুম রাতুল ভাইয়া, আমি শাহরিয়ার হোসাইন, যুক্ত হলাম চকদাতিয়া, আচ্ছা হ্যাঁ চকদাতিয়া মিয়ার বাজার থেকে। প্রোগ্রাম অনেক ভালো হচ্ছে এবং ভয়ের স্টোরি শুনতে চাই। অনন্যা সুলতানা ছিলেন আমাদের সাথে, লিখেছিলেন পূর্বপাড়া থেকে, তারপর জানিয়েছেন যে ঘটনা সিলেক্ট হয়েছে কিনা। যে আপনার ঘটনাটি সিলেক্ট হয়েছে, কিছুক্ষণ পরেই প্রচারিত হবে। মিম আক্তার ছিলেন প্রথম ঘটনাটা ভয়ের ছিল। ওমর ফারুক ছিলেন আমাদের সাথে, রামচন্দ্রপুর ভাঙা ডিপ বাজার থেকে আছেন আমাদের সাথে। এরপর সোহাগ মিয়া লিখেছেন আমাদেরকে রামচন্দ্রপুর থেকে। এরপর দেখতে পাচ্ছি শেখ ফরিদ আহমেদ লিখেছেন, অনেকদিন পর শুনছি, বেশ ভালো লাগছে। গাইবান্ধা জেলার কুঞ্জিপাড়া ইউনিয়ন থেকে শুনছি, কুঞ্জিপাড়া না কঞ্চিপাড়া হবে, কঞ্চিপাড়া রাইট, লিখেছেন আমাদেরকে কনক স্নিগ্ধ, লিখেছিলেন আবারও সজীব, ভাইয়া অনেক সুন্দর হচ্ছে, চালিয়ে যান, শেষ পর্যন্ত সাথে আছি। আফরোজা লুপু লিখেছেন আমাদেরকে, শুনছি, ধন্যবাদ রাতুল, সেই সাথে ঘটনা প্রেরণকারীকে থ্যাংক ইউ সো মাচ ম্যাম যুক্ত হওয়ার জন্য, অনেক ভালো লাগছে যে আপনি মন্তব্য করেছেন। আমাদের সাথে লিখেছেন সামিউল ইসলাম, ভাইয়া আমি আপনার নিউ ফ্রেন্ড, ধন্যবাদ। আর কবির, রাতুল ভাই কেমন আছেন, আশা করি ভালো। জি নয়ন সরকার ভাই, আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। এস এম মুন্না লিখেছেন, বরাবরের মতো যুক্ত হলাম রামপুরা থেকে, সাথে আছি মোহাম্মদ মুন্না, ধন্যবাদ। আমাদের সাথে আবারও ছিলেন দেখতে পাচ্ছি শাফিল ইসলাম রকি, নওগাঁ থেকে যুক্ত হয়েছে, খুব ভালো লাগছে। আসসালামু আলাইকুম রাতুল ভাই, আশা করি অনেক ভালো আছেন। ইমেলটি অনেক ভয়ঙ্কর ছিল। আমার ফেভারিট জাহিদুল ইসলাম বরকত ভাই আছেন আমাদের সাথে, উনি লিখেছিলেন, থ্যাংক ইউ সো মাচ বরকত ভাই, ভালো লাগলো আপনি মন্তব্য করেছেন। এরপর দেখতে পাচ্ছি যে চন্দিয়া থেকে নয়ন সরকার ভাই ছিলেন, ইমেলটা ভয়ানক লেগেছে, সত্যি গা ছমছমে, ঢোলভাঙ্গা বড় পাথার থেকে শুনছি, খুব ভয় লাগছে, অন্ধকারে দুজন মিলে শুনছি। পাপ্পু শেখ ভাই লিখেছেন, চমৎকার, অনেক সুন্দর হচ্ছে ভাইয়া, প্রোগ্রাম চালিয়ে যান। আমাদেরকে লিখেছিলেন রাফি, থ্যাংক ইউ সো মাচ। মোনালিসা লিখেছিলেন আমাদেরকে, ভাই আমি মোনালিসা গাইবান্ধা থেকে। রনি সরকার ছিলেন আমাদের সাথে উদয়খালী থেকে। এমডি আরিফুল ইসলাম ছিলেন আমাদের সাথে, উনি সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম সালাম। প্রিন্স আবু সাইদ ছিলেন আমাদের সাথে। তারপর ছিলেন আমাদেরকে অমিত লিখেছেন, তিনদহ বাজার থেকে শুনছেন। এমডি রফিক ছিলেন আবারও, প্রথম ইমেলটি অনেক ভয়ানক ছিল, থ্যাংক ইউ সো মাচ। রাফি ছিলেন আমাদের সাথে, হাসান মাহমুদ ছিলেন, ভাইয়া কেমন আছেন জানতে চেয়েছেন। নাদিম হোসেন রনি ছিলেন ঢাকা তেজগাঁও থেকে শুনছেন আমাদেরকে, থ্যাংক ইউ সো মাচ। এমডি
সাজ্জাদ ছিলেন আমাদের সাথে, লিখেছেন ভাই আমি গাইবান্ধা নিউ ব্রিজ থেকে শুনছি, অ্যাম্বুলেন্সের ঘটনা শুনতে চাই। এমডি ফুয়াদ লিখেছিলেন আমাদেরকে। ইবনে খালিদ ছিলেন আমাদের সাথে, আবারও আসবো রেডিওতে খুব তাড়াতাড়ি। অবশ্যই ওয়েলকাম ভাইয়া। ফারুকুল ইসলাম সজীব ছিলেন আমাদের সাথে। আলহামদুলিল্লাহ সজীব, অনেক ভালো আছি। কেমন আছো? অনেকদিন ভূতবেলায় দেখা নেই তোমার, তোমাকে পেয়ে ভালো লাগছে, আশা করি সাথেই থাকবে। লিখেছেন আমাদেরকে সিয়াম ইসলাম সিয়াম ভাই, আমি যুক্ত হয়ে গেলাম তুলসীঘাট বলরামপুর থেকে। রবিউল হাসান ছিলেন আমাদের সাথে সুন্দর জাহান মোড় থেকে যুক্ত হয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। ফরিদা আক্তার ছিলেন, ভাইয়া কেমন আছেন? সজীব লিখেছেন ভাইয়া আরও একটু ভয়ের গল্প শোনান। অবশ্যই সজীব সাথে থেকেও লিখেছেন আমাদেরকে সাজ্জাদ। আচ্ছা আচ্ছা, সেই সাথে রবিউল আওয়াল সাদ্দাম ছিলেন আমাদের সাথে, পলাশবাড়ি শিশুকানন স্কুল থেকে শুনছেন, থ্যাংক ইউ সো মাচ যুক্ত হওয়ার জন্য। এমবি রিফাত ছিলেন আমাদের সাথে আবারও, যে ভাইয়া শেষ পর্যন্ত সঙ্গে থাকবো। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আসলে অনেকক্ষণ থেকে মন্তব্য করছি, তো এই পর্যায়ে আমি আর কথা বাড়াতে চাই না। আমাদের স্টুডিওতে আছেন আরও একজন আরিফুল ভাই, আমরা আরিফুল ভাইয়ের কাছে চলে যেতে চাই। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। মাইক্রোফোনটা কানেক্ট হয়নি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। জি রাতুল ভাই, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আর যে দর্শক শ্রোতারা আমাদের ভূতবেলা দেখতেছে তাদেরকেও সালাম, সাথে যারা অমুসলিম ভাইরা আছে তাদেরকে অন্তর থেকে অভিনন্দন, ভালোবাসা রইল আমাদের ভূতবেলা দেখার জন্য। আলহামদুলিল্লাহ ভাই, আপনি আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আবার আপনাকে অসংখ্য ধন্যবাদ, যে আমি আবারও আসছি আপনাদের ভূতবেলায়। আপনি দর্শকদেরকে জানিয়ে দিচ্ছেন, পুরোনো অনেক দর্শক আছে, তারা জানেই যে আমি একজন কুবরাজ মানুষ। হ্যাঁ আসলে আবার দাওয়াতে ডাকে সাড়া দিলাম। যাক আলহামদুলিল্লাহ, আপনাকে পেয়ে ভালো লাগছে। তো যেটা ঘটনা রাতুল ভাই, গত এক সপ্তাহ আগের ঘটনা। জি, গত এক সপ্তাহ আগের ঘটনা। হ্যালো হ্যালো হ্যালো, জি জি, আচ্ছা দুঃখিত। জি ভাই, গত এক সপ্তাহ আগের ঘটনা। এক সপ্তাহ আগে ভাই আমরা প্রথম থেকে আরেকবার একটু শুনবো, কারণ আমরা কানেক্ট করতে পারিনি আপনাকে। ঠিক আছে, তো আরেকবার আমরা একটু শুনবো। জি জি আলহামদুলিল্লাহ। গত এক সপ্তাহ আগের ঘটনা আমার, সেটা হচ্ছে গত এক সপ্তাহ আগে আমি এক অবিবাহিত মেয়ে, ছোট বাচ্চা, ক্লাস 8-এ পড়ে। জি, এই মেয়ে হচ্ছে এক রাস্তা দিয়ে যাইতে জি পেছন থেকে কে যেন ডাক দিচ্ছিল। আচ্ছা, একদম পুরুষের মতো কণ্ঠ। এই মেয়ে হচ্ছে পেছনে তাকিয়ে দেখে যে পেছনে কেউ নাই। এই মেয়ে ভয় পেয়ে গিয়েছিল। হঠাৎ করে ওই মেয়ে বাসায় যখন যায় তখন আমাকে ঘুমাইতে পারেনি, খাইতে পারেনি, তার চোখ ধীরে ধীরে বড় লীল বরণ হয়ে গিয়েছিল। আচ্ছা আচ্ছা, এরকম প্রায় 5 জন কুবরাজকে দেখানো হয়েছে। তারা বলছে একটু জেনে আসর করছে, ওটা সারি যাবে, সমস্যা নাই, আমরা একটু তদবির করে দেই, দিলে ওটা সমস্যা সমাধান হয়ে যাবে। কিন্তু হট করে যে আপনাদের এই রেডিও সারা রাত আমার নাম্বার দেওয়া আছে ভাই, সে বাড়ি হচ্ছে এ বাইদেখালি। জি, আমার যে রোগী ছিল আমার বাসা হচ্ছে বাইদেখালি। আপনার সাথে যোগাযোগ করে আমার ফোন নাম্বার পেয়েছি। জি, সরাসরি উনি আমার বাসায় চলে গেলেন, যে আমাকে বললেন যে আমার মেয়ের এইরকম অবস্থা, আচ্ছা আপনি একটু নিজে আমাদের বাসায় আসলে আলহামদুলিল্লাহ অত্যন্ত খুশি হইতো। আমি বললাম যে আমি তো ব্যস্ত থাকি, যদি আপনারা নিজেরা আসতে পারতেন খুব ভালো হইতো। আপনি নিজে আসলে একটু খুব ভালো হইতো। আমরা 5 জন কবিরাজকে দেখাইছি, তারা বলছে যে একটু জেনের আসর আছে, আমরা তদবির করে দিছি, ভালো হয়ে যাবে। জি, আমি কথা দিলাম যে আমি অবশ্যই যাবো, যান। জি, কথা দিলাম ইনশাআল্লাহ, যদি আল্লাহ হাতে বাস রাখে, এতে আমি আজকে যাইতে পারবো না, আগামীকাল যাবো আপনাদের বাসায়। আচ্ছা, আমি সেখানে চলে গেলাম ভাই। যা ওই মেয়ে হচ্ছে ঘরের মধ্যে না হলেও 10 জন পুরুষ মানুষে তাকে ঠাসি ধরিয়ে আছে। আচ্ছা আচ্ছা, একজন ছোট মেয়ে, তেমন বড় না, ক্লাস 8-এ পড়ে মাত্র। তো দেখি 10 জন পুরুষ মানুষ, শক্তিশালী পুরুষ মানুষ তাকে একদম ঠাসা দিয়ে ধরিয়েছে, চাপা দিয়ে ধরিয়েছে। মানে তারপরও 10 জনকে সে টপকিয়ে ফেলতেছে। আচ্ছা আচ্ছা, মানে এমন শক্তি, তার সাথে পেরে উঠছে না, এতটা শক্তি, এতটা শক্তি। জি জি জি। আমি যখনই হচ্ছে
ওখানে পা রাখি তখনই আমাকে সালাম দেয়। ওই মেয়ে যখন সালাম দেয় তখন মানুষ অবাক হয়ে যায়। আমাকে সালাম দিল, আমি সালামের উত্তর দিলাম, দিয়ে বললেন তোমার কি হয়েছে? আমাকে বলে যে হ্যাঁ তোমার মতো অনেক কবিরাজ এখানে আসছে চলে গিয়েছে, তুমি এখানে কি জন্য আসছো? তুমি কি আমার ক্ষমতা সম্পর্কে চেনো? আমাকে জানো আমি কে? তোমার মতো অনেক কবিরাজ আমি এখান থেকে উড়ে দিয়ে ফেরাইছি, তুমি আমার কি করতে পারবা? কিছুই করতে পারবা না। তুমি আসছো, আসো। আমাকে সালাম দেওয়ার পর আমাকে সালামের উত্তর দিলাম যখন আমি, তারপর আমার সাথে এরকম কথা বলতেছি। আমি বললাম যে তার একজন পরিবারের সদস্যকে বললাম যে আপনারা একজন এক নিঃশ্বাসে একটা টিউবওয়েল থেকে এক গ্লাস পানি সংগ্রহ করো। আচ্ছা আচ্ছা, নিয়ে আসো দেখি বিষয়টা কি। নিঃশ্বাসে বলতে মানে যে জায়গায় আছেন সেখান থেকে মানে এক নিঃশ্বাসে গিয়ে মানে আপনার টিউবওয়েল যখন চালানো হবে তখন এক নিঃশ্বাসে যতটুকু পানি হয়, আচ্ছা আচ্ছা, যে পানিটুকু নিয়ে আসে। আমি বললাম, আমাকে ওই মেয়ে বলতেছে পুরোপুরি জেনে আসর করে ফেলেছি। আচ্ছা আচ্ছা, এখন আমার দিকে তাকাইছে যখন ভাই, ওই মেয়ের একদম চোখগুলো লীল বরণ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মানে চোখের মনিটা একদম লীল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আমার দিকে তাকাইছে। আরো যারা আবার দর্শক যারা আরো উপস্থিত আছিল সেখানে, মানে যে মানুষ না যে অমুকের বাড়িতে এরকম সমস্যা হয়েছে আমরা একটু দেখতে যাই, কবিরাজ নাকি অনেক দূর থেকে আসতেছে, দেখতে যাই। তো অনেক লোক আসলো, পুরুষ মহিলা সবাই, অসংখ্য মানুষ জমা হইলো সেখানে। আচ্ছা, তো যখন আমার দিকে তাকিয়ে আছে ওই মেয়ে এক ধ্যানে, চোখ লীল হয়ে গেছে, আবার 1 মিনিটের ভেতরে চোখগুলো লাল হয়ে গেল। আচ্ছা, লীল থেকে লাল আমার দিকে তাকিয়ে আছে। মানুষ ভয়েতে মানে ফাঁকাফাঁকি হয়ে যাইতেছে যে এ মেয়ের অনেক সমস্যা, না জানেন যদি কারো প্রতি আক্রমণ করে, একটু ফাঁকে থাকায় ভালো। আমি বললাম যে ফাঁকে দেওয়ার লাগবে না, সবাই উপস্থিতি থাকেন, কাছাকাছি থাকেন, সমস্যা নেই, সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু আমি একটা ডাক দিলাম ভাই, বললাম যে এইখানে আসো দেখি। শুরুতে তুমি আমাকে বলছো তোমার মতো অনেক কবিরাজ চলে গেছে এখান থেকে, তুমি এখানে আমার কি করতে পারবা? আমি বললাম যে তোমার যদি সাহস থাকে, তোমার যদি এত শক্তিই থাকে, এত ক্ষমতায় থাকে, তো তুমি আসো, সামনে আসো। আমি দাগ টানিয়ে দিছি, এই দাগে আসি, পা রাখো দেখি পারো নাকি। আমাকে বলতেছে কেন রে বেটা, আমি ওখানে কেন যাব? তুমি বড় না আমি বড়, আমি ওখানে কেন যাব? তারপর আমি ওই পানিটুকু যখন আমাকে আনি দেওয়া হলো, আমি ওখানে একটু সাড়া দিলাম ভাই। ওই মেয়ের যখন গায়ে নিক্ষেপ করলাম, সে অটোমেটিকলি মনে করেন যে জমিনে শুয়ে পড়ল। শুয়ে পড়ানোর পর আমি যা হাত ধরলাম, মনে করেন ওই মেয়ের প্রতি আমি সাড়া দিলাম, ভরণ দিলাম ওই মেয়ের প্রতি। কারণ আমি কিন্তু সাড়া দেই ভাই কোনো নেই না, মানে পাতা যে বলা হয় কোনো পাতা লাগবে না। রোগী যদি অসুস্থ হয়ে যায় বেশি মাত্রা, আমি রোগীর প্রতি ই করি। আর দেখি যদি রোগী ওই রোগীর শরীর শক্তি যদি একটু ভালো থাকে, তার প্রতি যদি আসর করে তার মুখ দিয়ে কথা দিয়ে কথা বাইর করান যায়, তাহলে ওই রোগীর প্রতি ভরণ দেওয়া সম্ভব। আর যদি আপনার হচ্ছে রোগী দেখে একদম দুর্বল, তাহলে তার প্রতি ভরণ দেওয়া যাবে না, আচ্ছা, তার সমস্যা হবে। এই জন্য আমি ওই রোগীর প্রতি যখন দেখলাম যে শক্তিশালী মেয়ে মানুষ, ছোট বাচ্চা শক্তিশালী আছে, তখন আমি রোগীর প্রতি সাড়া দিলাম। আধা ঘন্টা ভাই হাফসাইলো আমাকে। আচ্ছা, আধা ঘন্টা 30 মিনিট কি করলাম, তারপরও হাজির হয় না। আচ্ছা, মানে সেই জিনটা হাজির হচ্ছে না, আর হাজির হচ্ছে না। আচ্ছা আচ্ছা, মানে খুব প্রচন্ড জিন, প্রচন্ড মানে খুব শক্তিশালী। জি জি জি, এবং খুব ভয়ানক জিন। আচ্ছা, আর হচ্ছে ও মানুষের ক্ষতি করে বেশি। তারপর 40 মিনিটের মাথায় ও হাজির। যখন 40 মিনিটের মাথায় হাজির হয়েছে, তখন হচ্ছে ওই মেয়ের কণ্ঠ থেকে বাইরে হচ্ছে একদম পুরুষ মানুষের মতো কণ্ঠ, মেয়ে মানুষের কণ্ঠ। আচ্ছা আচ্ছা, যখন পুরুষ মানুষের মতো কণ্ঠ বাইরে হয়ে আসছে, এলাকার মানুষ যেগুলো সবাই জমাট হচ্ছিল, মানে দেখা যায় যে মানে কোনো কবিরাজ বা কাউকে ঝাড়তে আসলে মানে দেখা যায় আশপাশের লোকজন সবাই উপস্থিত হয়, তো তারা সবাই ওখানে দেখেছে, সবাই উপস্থিত। আচ্ছা আচ্ছা, তখন বলতেছে যে হুজুর আমাদের এই মেয়ের কণ্ঠ যে একদম পুরুষের মতো হয়ে গেল, কণ্ঠ কি ঠিক হবে নাকি? আবার জি জি, সবাই ভেবেছেন যে এই কণ্ঠটাই থেকে যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আমি বললাম যে আলহামদুলিল্লাহ, দেখি ওটা ওর কণ্ঠ না, ও কিন্তু অচেতনই আছে, জি, বাট ওর মুখ দিয়ে কথা বলবে জেনে, ওর জবান দ্বারা কথা বলবে জেন, ওই জন্য কণ্ঠ অটোমেটিকলি পুরুষ মানুষের মতো হয়ে গেছে। আমি বললাম যে আচ্ছা তুমি বলো তো কেন ধরছো একে? বলে যে হুজুর ও হচ্ছে শরীর আর নাপাক ছিল, সে অবস্থায় ও এই জায়গায় বেড়াইতে গিয়েছিল। ওই মেয়ে হচ্ছে ওদের বাসা থেকে আর বান্ধবীর বাসায় গিয়েছিল। সেই বান্ধবীর বাসায় যাইতে ওই মসজিদ আছে ভাই, মসজিদের সাইডে হচ্ছে বটগাছ ছিল। জি, আর এই বটগাছ নাকি বলে এখন থেকে প্রায় আপনার 100-150 বছর আগের বটগাছ, খুব পুরাতন বটগাছ। এই বটগাছে হচ্ছে এই জিন আপনার
5 বছর ধরে আছে ওইখানে। আচ্ছা আচ্ছা, এই বটগাছে। জি। সে মসজিদের খেদমত করে, ওই বটগাছেই থাকে, মসজিদেও থাকে। যখন তাকে বললাম যে কেন একে আসর করছো, তো ছোট মেয়ে, কেন আসর করছো, কি সমস্যা? তখন বলতেছে যে ওস্তাদ আমি আসর করছি, শরীর নাপাক ছিল। সেই নাপাক অবস্থায় আমি যখন যাইতেছিলাম মসজিদে, আমি ওযু করব জোহরের সময়, মানে আপনার হচ্ছে স্কুলে গিয়েছিল, সেখান থেকে তার বান্ধবীর সঙ্গে বান্ধবীর বাসায় গিয়েছিল টিফিনের সময়। তো এই সময় হচ্ছে ওই জিন ওই গাছ থেকে নামাজে যাবে, মসজিদে যাবে। আচ্ছা, এই সময় যখন জিন যাইতেছিল তখন তার ওই যে মানে শরীরের যেটা সাবা পরে, যে শরীরের সাবার ভেতরে পা লাগছিল, মানে সেই জিন যখন নামাজে যাচ্ছিল সেই সময় সেই ছায়াটাকে অতিক্রম করেছে, অতিক্রম করে গেছে, মানে সরাসরি পা লাগছিল, পা লেগেছিল ওই ছায়ার উপরে, ছায়ার উপর। তখন হচ্ছে ওই মেয়ে পার হওয়ার পর ওই পেছন থেকে ডাক দিছিল। আচ্ছা আচ্ছা, মানে ওই ছায়াটাই, ওই জিনটাই ডাক দিছিল। আচ্ছা আচ্ছা, জি। এই তোমার এত বড় সাহস, তুমি আমাকে পা দিয়ে লাড়া দাও, আমার দিকে তাকিয়ে দেখো। তুমি বলছে আমার পেছন থেকে বৃদ্ধ মানুষের মতো, পুরুষ মানুষের মতো ডাক দিল কে? ওই মেয়ে ঘুরে দেখছে কেউ নাই। আচ্ছা আচ্ছা, তো সে ভেবেছে হয়তো কোনো মানুষ। হ্যাঁ, জি জি জি, যেভাবে ডাক দিছিল সে মনে করছিল মানুষ। হ্যাঁ হ্যাঁ, ওই মেয়ে হচ্ছে তার বান্ধবীর সঙ্গে চলে যায়, তার বান্ধবীর সামনে, ওই মেয়ে পেছনে। তাই বান্ধবী ডাক দিয়ে বলতেছিল তুমি এখন লেট করতেছো, এতক্ষণ আসো। বলছে আমাকে পাছত কে যেন বৃদ্ধ মানুষের মতো ডাক দিচ্ছে। আচ্ছা আচ্ছা, এই জন্য আমি দাঁড়িয়েছি। বলো না এখানে তো কেউ নাই, কেউ তো নেই, দেখো আশপাশ কেউ নাই, চলে এসো তাড়াতাড়ি, আমাদের টিফিনের সময় সংক্ষিপ্ত হয়ে আসতেছে, আমরা আবার চলে যাবো তাড়াতাড়ি স্কুলে। তার বান্ধবীর সঙ্গে চলে গেছে। বান্ধবীর বাসায় যা খাওয়া দাওয়া করার পর হচ্ছে যখন রিটার্ন আসছে, চলে আসছে, বাসাতে আসার পর প্রচন্ড জ্বর। আচ্ছা, এবং হচ্ছে সে যখন ঘুমাইতে যায় তখন নাকি একদম চোখ লাল লীল, এমন একজন বৃদ্ধা মানুষ, চুল বড় বড়, দাড়ি বড় বড়, এমন একজন বৃদ্ধা মানুষ, মনে করেন আপনার সাদা কাপড় চোপড় পরা, এমন একজন বৃদ্ধা মানুষ মনে হয় তাকে চাপ দিয়ে ধরতেছে তার বুকের উপরে। ঘুমাইতে গেলে তাই এমন স্বপ্ন দেখে, ঘুমাইতে গেলে এমন স্বপ্ন দেখে। এই সময় এই মেয়ের এইরকম প্রচণ্ড জ্বর আসে। তখন তার পার্শ্ববর্তী এলাকাতে এক কবিরাজ ছিল, তার বাবা মা তাকে ডাকে। উনি যাওয়ার পর তার কোনো সমাধান আসে না, এবং তার আরও পার্শ্ববর্তী এলাকার কবিরাজ ছিল, এরকম 4 জন কবিরাজকে দেখানো হয়েছে। তারা বলছে একটু জেনের আসর আছে, সুস্থ হয়ে যাবে, সমস্যা নেই। কিন্তু আমি যখন গেলাম, যা যখন এই মেয়ের প্রতি সরাসরি আমি সাড়া দিলাম, ভাই ভরণ দিলাম, তো তার কণ্ঠ থেকে এইরকম বাইরে আসতেছে যে আমি বটগাছ থেকে মসজিদে যাইতেছিলাম জোহরের সময় নামাজ পড়ব, সেই সময় এই মেয়ে আমার শরীরে হচ্ছে পা দেয়। আচ্ছা আচ্ছা, আমাকে পাড়া দেয়। তার শরীর ছিল নাপাক। কেমন নাপাক? মেয়ে মানুষ তো প্রস্তাব করে অবশ্যই পানি নিয়ে ব্যবহার করে শরীর পাক রাখার জন্য, কিন্তু তার শারীরিক সমস্যা ছিল ভাই। ওই মেয়ে মানুষ, এই শারীরিক সমস্যাটা কিন্তু প্রচন্ড নাপাকি মেয়ে মানুষদের। এই শারীরিক সমস্যার কারণে, তার পা লাগার কারণে তার শরীর পূর্ণাঙ্গ নাপাক করে দিয়েছিল। আচ্ছা আচ্ছা, জি জি। যে একজন মেয়ে মানুষের শরীর যখন নাপাক হয়, সে পূর্ণাঙ্গ নাপাক হয়ে থাকে। 3 দিন 1 সপ্তাহ এইরকম তাদের একটা মেয়াদ থাকে, এই সময়ের মধ্যে তারা আবার সুস্থ হয়। পূর্ণাঙ্গ তার শরীর নাপাক। এই সময় ওই জেনের প্রতি পা রাখছিল, এটা অপমান হয়েছে, এই রাগতে সে ধরে ফেলেছে। মেয়েও মাশাআল্লাহ দেখতে সুন্দর, অনেক ভালো, জেনের খুব পছন্দযুক্ত হয়েছে। আচ্ছা আচ্ছা, আর জেন কিন্তু সুন্দরী মেয়ে মানুষদেরকে আকর্ষণ করে বেশি। জি জি জি, মানে সুন্দরী মেয়েদেরকে বেশি আসর করে। জি জি জি, আক্রমণ করে বেশি। এখন হচ্ছে আমি তাকে বললাম যে তুমি যখন ধরছো সে ছোট মানুষ, ভুল করে ফেলাইছে, তুমি তার কাছ থেকে চলে দাও, তাকে ছেড়ে দাও। তখন আমাকে বলতেছে যে আমি তো ছাড়বো না, বাট তাকে আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা আচ্ছা, সে খুব ভালো, আমি তাকে আমার জীবন সঙ্গিনী বানাইতে চাই, আমি তাকে বিয়ে করতে চাই। এইরকম একটা জিদ ছিল ওই জিনটা। আচ্ছা আচ্ছা, জি জি জি। আমি বললাম যে দেখো সে হচ্ছে ছোট মানুষ, সে ভুল করতে পারে, ভুল করে ফেলছে, তুমি তাকে বাদ দাও। তখন হচ্ছে আমাকে বলে যে বেটা তোর মতো হচ্ছে অনেক কবিরাজ এখান থেকে চলে গেছে, কিছুই করতে পারে নাই, তুই আমাকে কি করতে পারবি, দেখবো তুই কি করতে পারিস। এত সুন্দর করে বোঝাইলাম, তারপরও সে যাইতেছে না ভাই। বলতেছে তোর মতো অনেক কবিরাজ এখান থেকে গেছে, জি জি, কিছুই করতে পারি না আমাকে, তুই আমাকে কি করতে পারবি, দেখি তোর ক্ষমতা কত দূর, আমার ক্ষমতা কত দূর। তখন আমি বললাম যে দেখো তুমি যদি আমার থেকে বেশি বাড়াবাড়ি করো, তোমার পরিণাম খুব খারাপ হবে। তোমাকে বোতলে ভরে রাখিয়ে দেবো, একে সারা জীবন আর মন মাটির তলে থাকবে, তুমি আর বাইরে যেতে পারবে না। অতএব তুমি যদি ভালো চাও এখান থেকে চলে যাও, তাকে ছেড়ে চলে দাও, তার কাছে আর আশা হবে না তোমার।
বলছে না তাকে তো আমার খুব পছন্দ লাগছে, আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগছে। দেখো আমি যখন তার প্রতি আসর করি তার চোখ নীল হয়ে যায়, তার চক্ষুগুলো লাল হয়ে যায়। আর আমি যখন তার প্রতি আসর করি তখন 10 জন পুরুষ মানুষও তাকে কি আটকাইতে পারে না, তার প্রচন্ড শক্তি হয়ে যায়। ওটা কিন্তু আমি, তার শরীরে যখন আমি ভরণ করি তখন ওটা আমি, ওই শক্তিগুলো আমার, তার নয়। আচ্ছা, এভাবে বলছে। যাই হোক ছোট মানুষ, তুমি ছেড়ে দাও। তখন বলতেছে যে আমি যদি ছেড়ে যাই তাহলে আমার কিছু সত্য আছে। আচ্ছা আচ্ছা, বলে কি সত্য? যে প্রথম নাম্বার সত্য, আমার এই মেয়েকে পছন্দ হয়েছে, আমি এই মেয়েকে আমার জীবন সঙ্গিনী বানাবো, এইরকম ওয়াদা দেয়। আচ্ছা, আমি বললাম যে দেখো সে ছোট মানুষ, সে তো মানুষ, সে মাটির তৈরি। আচ্ছা, আর তুমি হচ্ছে জয়েন, তুমি আগুনের তৈরি। তুমি কিভাবে একজন মানুষকে, ইনসানকে কিভাবে একজন জেনে তার জীবন সঙ্গিনী বানায়? বলে না তাকে আমার খুব পছন্দ হয়েছে, জি, আমি তাকে জীবন সঙ্গিনী হিসেবে। আচ্ছা, আমি বললাম যে না এটা হবে না, তোমার জীবন সঙ্গিনীর জন্য তোমাদের জাত আছে, সেখান থেকে তুমি বাছাই করে নাও। বলে না আমি মানুষকে পছন্দ করি। আচ্ছা আচ্ছা, ভালো লাগছে আমার, আমি তাকে চাই। যদি তাকে আমাকে দেওয়া হয় তাহলে আমি তার ক্ষতি করবো না, তাকে নিয়ে যাবো এখান থেকে। আমি বললাম যে তার বাবা মার একমাত্র সে মেয়ে সন্তান, আর তুমি এইরকম তার প্রতি জুলুম করতেছো, ঠিক না। তুমি এখান থেকে আদবের সহিত চলে যাও, তাহলে তোমাকে আমি কোনো কষ্ট দেবো না, তুমি চলে যাও। আর যদি তুমি আমার কথা মতো এখান থেকে চলে না যাও, যদি বেশি মাত্রা শয়তানি তোমার মনের ভেতরে থেকে বেশি মাত্রা শয়তানি চালাও, তাহলে আমি তোমাকে কষ্ট দিতে বাধ্য হব। তখন বলতেছে আপনার কি এমন কষ্ট আছে? আপনার মতো কত কবিরাজ এখান থেকে চলে গেছে, আমার কিছুই করতে পারে নাই, আপনি কি করবেন? জি, আমি বললাম যে আমি কি করবো দেখতে চাও, তাহলে দেখাই। তখন একজনকে বললাম যে একটা গামছা নিয়ে আস। আচ্ছা, এই গামছাগুলো আমরা সচলভাবে ব্যবহার করি। একটা গামছা নিয়ে আসেন, এই গামছা হচ্ছে ওই রোগীর মুখে দিলাম। তখন এলাকার মানুষ বলতেছে আচ্ছা এই গামছা দিয়ে যদি দেওয়া যায়, দিয়ে যদি মুখ বন্ধ করে দেওয়া যেত, নিঃশ্বাস বন্ধ হয় মারা যাবে। তখন এলাকার মানুষ অবাক যে আমাদের এই ছেলেকে আবার মারি ফেলায় নাকি? বললাম তোমাদের ছেলের কিচ্ছু হবে না, দেখো আমি কি করি। মুখে গামছা দিয়ে ভাই পানি পানি দিয়ে মনে করেন যে নিক্ষেপ করলাম মুখে। তারপরেও বলে না আমি যাব না, আমাকে আর পছন্দ হয়েছে, আমি একে চাই। বলতেছে আমাকে আর পছন্দ হয়েছে, আমি একে চাই। বললেন তোমার যত পছন্দ হোক, তোমার এখান থেকে যেতে হবে। আচ্ছা, খুব 10 মিনিট তার সঙ্গে আমার টকশো হইল, তারপরও সে নড়তেছে না। বললাম তুমি যদি এখন না যাও তাহলে এখন তোমাকে আঘাত করতে বাধ্য হব। তখন বলতেছে কি এমন আঘাত করবা, করো দেখি। আমি বললাম যে আঘাত তোমাকে করব, সে আঘাত হচ্ছে তোমার শরীর প্রচন্ড গরম হয়ে যাবে, তুমি এমনি তো আগুনের তৈরি, এবং তোমার শরীর প্রচন্ড গরম হয়ে যাবে, আর তোমাকে পুরে ছাই বানিয়ে দেবো। আচ্ছা, তখন আমাকে বলতেছে ক্ষমতা থেকে চালাও দেখি। তারপর মুখে গামছানে বান্ধি দিয়ে ভাই, তারপর হচ্ছে মুখের গামছা বান্ধি পানি যখন মারা শুরু করলাম, সে মনে করেন যে নিঃশ্বাস বন্ধ হওয়ার মতো। তখন আমাকে বলে ওস্তাদ আপনি আমার ওস্তাদ, আপনি আমাকে ছেড়ে দেন, আমি চলে যাব। আচ্ছা, উনি তখন আপনাকে ওস্তাদ? হ্যাঁ, বলতেছে যে আপনি আমার ওস্তাদ, আপনি আমাকে ছেড়ে দেন, আমি আর থাকবো না তার কাছে, আমি চলে যাব। আচ্ছা আচ্ছা, কোনোদিন আর তাকে আসর করবো না। বললাম তোমাকে এই ওয়াদা দিয়ে তো শুধু হবে না, তোমাকে এমন ওয়াদা করাবো পশ্চিম কালাও যেন তুমি আর এখানে না আসতে পারো। এমন অবস্থা করেছিল ভাই মেয়ের, যে ওই মেয়ের চেহারার দিকে যদি কেউ তাকাই তো অটোমেটিকলি সে ভয় পাওয়া যেত। জি, ওই আন্টি হচ্ছে আমাদের বাসা পর্যন্ত এসেছিল বিভিন্ন খোঁজ খবর নিয়ে। জি জি, তো হচ্ছে আমি তো শুরুতে চিনতে পারিনি, উনি যেদিন বাসায় এসেছিলেন আমার আম্মুর সঙ্গে কথা বলে গেছেন। তো এরপরে হচ্ছে আমাকে একদিন ফোন দেয়, এবং তারপরে আমি আপনার নাম্বারটা ওনাকে দিয়ে দিই ফোনের মাধ্যমে। ওনার সঙ্গে আমার পার্সোনালি দেখা হয়নি, তবে উনি যেভাবে আমার সঙ্গে ফোনে কথা বলেছেন, তো তাতে আমি বুঝতে পেরেছিলাম প্রচন্ড অসহায় ছিলেন ওনারা। আমি যখন ওইখানে যাই, উপস্থিত হই, জি, মনে করেন যে সবাই বলছে যে এর আগে 4টে কবরেজ গেল, তারা বড় বড় কবরেজ, তারা ই হয় কেন? তো উনি যখন আসছে দেখুক, যখন আমার একটু কেরামতে দেখালাম তাদেরকে যেন কিভাবে সরাইতে হয়, যেন যখন আমাকে ওয়াদা দিছি যে ওস্তাদ আপনি আমার ওস্তাদ, আমাকে ছেড়ে দেন, আমি চলে যাব, আমি আর তার কাছে আসবো না। আমি তো মনে করি যে এইভাবে ওয়াদা নিলে হবে না, সে আবার আসবে। কারণ জেন যেটা একমাত্রই শয়তানের কার্যকলাপে লিপ্ত হয়, এই জেনটাই মানুষের প্রতি বেশি আসর করে, মানুষকে বেশি ভয়ানক জিনিস দেখায় আর কি। তখন আমি তাকে বললাম তোমাকে এমনি এমনি ছাড়তেছি না, এর বিনিময়ে তুমি কি চাও বলো? তখন বলছে আমি কিচ্ছু চাই না ওস্তাদ,
আপনি আমাকে ছেড়ে দেন, আমার কষ্ট হইতেছে। তখন বললাম তোমাকে আমি ছাড়বো, কিন্তু তোমাদের জাতের কসম খাইতে হবে, তোমাদের জেন জাতির কসম, তোমাদের জেন জাতির কসম খেয়ে যেতে হবে এখান থেকে, এবং তোমার মুখের থুতু নিক্ষেপ করি, এবং থুতু তোমাকে কি করতে হবে, ওই 10-এর সামনে আবার মাটি থেকে চাইতে হবে তোমার জিহ্বা দিয়ে, তারপরে তোমাকে ছাড়বো আমি। এবং তোমার ওই জিন জাতের কসম খাইতে হবে যে আমি আর কোনোদিন যতদিন থাকবো কোনো মেয়ে মানুষদেরকে আসর করবো না বা কষ্ট দেব না, কোনো ইনসানের প্রতি আমি আর জুলুম করবো না। আচ্ছা, আমি এইভাবে যখন তাকে ওয়াদা করাইলাম, সে ওয়াদা করল। করার পর বললাম যে তুমি আর কখনোই আর প্রতি আসবে না। বলতেছে না ওস্তাদ আমি আর আসবো না। এরকম ওয়াদা করাইলাম তাকে, জিনকে। তারপর তাকে আমি ছেড়ে দিলাম যে তুমি চলে যাও। তাকে ছেড়ে দেওয়ার আগেও আমি তাকে তার প্রথম একটা কথা আমি কাটাইছি, সেটা তার বয়স সম্পর্কে জিজ্ঞেস করছিলাম, যে আপনার বয়স কত চলতেছে বলেন দেখি। তখন আমাকে বলতেছে আমার বয়স হচ্ছে 580 বছর। 580 বছর? কিয়ামত পর্যন্ত কিন্তু জিনের ঘরে হায়াত ভাই। আচ্ছা আচ্ছা, তাই? কারণ তারা আগুনের তেল। যেমন আল্লাহ তাআলা শয়তানকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছেন, তেমন যেগুলোর জিন এইরকম শয়তানি কার্যকলাপে পরিণত হয়ে যায় তাদেরকেও আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত হায়াত, তারা শয়তানের উত্তরাধিকারী, কিয়ামত পর্যন্ত তাদের হায়াত থাকবে। তারপর তার বয়স হচ্ছে 580 বছর। 580 বছর এত আপনার বয়স, আর আপনি একজন ছোট মেয়েকে কি বানাইতেছেন, যেমন সঙ্গিনী বানাইতেছেন। আপনার কত শখ, আপনি জেন আসে মানুষ ইনসান, কোন হিসেবে আপনি যেমন সঙ্গিনী বানাইতেছেন। বলে ওস্তাদ আমি আর কিচ্ছু চাই না, আপনি আমাকে ছেড়ে দেন, আমার অনেক কষ্ট হইতেছে, আমি কিচ্ছু চাই না, আপনি আমাকে ছেড়ে দেন, আমি চলে যাব, আমি আর আসবো না। আচ্ছা আচ্ছা। ওয়াদা করার পর, তার জেন জাতের কসম খাওয়ার পর, তার পরিবারের যতগুলো সদস্য 7 ভাই, তারা সবগুলো ছোট যাই, সে হচ্ছে এই বেচারা। আচ্ছা আচ্ছা, এই জিন। জি জি, সবগুলো ছোট। তার বছরই, তার বয়স 580 বছর। 580 বছর। আচ্ছা আচ্ছা। বাকি যারা বড় তাদের বয়স আরো কত হতে পারে? বলেন তোমরা 7 ভাই এখনো জীবিত আছো? বলে হ্যাঁ আমরা জীবিত আছি। তুমি কেন তোমার পরিবার থেকে তুমি ছাড়া হয়েছে? বলে আমার একটু শয়তানি ছিল, এই জন্য আমার পরিবার থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে। আচ্ছা, এই জন্য আমি আসিয়ে এই গাছে অবস্থান করছি, সেখানে থাকি এবং মসজিদের খেদমত করি, আমি মসজিদে থাকি। আচ্ছা আচ্ছা। ওই মেয়ের আসর করছিল, ওই শরীর নাফাক ছিল, এই যে বান্ধবীর বাড়ি যাইতেছিল এই সময় আসর করছিল। আচ্ছা, তখন থেকে এই আসর মনে করেন 1 সপ্তাহ পর, 1 সপ্তাহ কবিরাজ দেখা ছিল, কোনো নাই, 4 জন দেখছিল। আমি 1 সপ্তাহ পরে গিয়েছিলাম, আপনার কাছ থেকে তখন নাম্বার সংগ্রহ করে আমার ডাকে 1 সপ্তাহ পর আমি গিয়েছিলাম, যাই জেনকে আমি সরাইলাম। তারপর উনি অত্যন্ত খুশি হওয়ার পর বলতেছে যে হুজুর আমি 4 জন কবিরাজ দেখাইছি, কিছুই করতে পারে নাই, আপনার ওসরে করে যখন আল্লাহর রহমত জেন ছাড়িয়ে গেছে, আপনি তার বিনিময়ে কি চান? বললাম যে আপনি মন খুশি করে যা দিয়ে যাবেন তাই আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার আর চাওয়ার কিচ্ছু নাই। আমি কিন্তু কোনো বাজেট করি না ভাই। না, এটা আমি জানি। কথা বুঝছেন? জি জি। আপনার রোগী সুস্থ হয়ে যাবে, আপনি এখন মন খুশি করে যা দিবেন তাই। যাই হোক, ওই মহিলা আমাকে 2500 টাকা দিয়েছিলেন আলহামদুলিল্লাহ। ঠিক আছে, জেন সারে দিছি এবং ওনার মেয়ের গা একদম বন্ধ করে রাখছি, যত দিন জীবিত থাকবে ইনশাআল্লাহ আর কোনোদিন জেন আসর করতে পারবে না তার মেয়েকে। এটা গত 1 সপ্তাহ আগেরই আমার ঘটনা, এই জন্য ঘটনাটা বললাম। বাহ, মাশাআল্লাহ। তো থ্যাংক ইউ সো মাচ। আমরা আরিফুল ভাইয়ের কাছে শুনলাম, এবং আরিফুল ভাইয়ের কাছে আমার নিজেরও কিছু জানার ইচ্ছে আছে, এবং আপনাদের মধ্যে থেকে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, আজকে যেহেতু আরিফুল ভাই আছেন, তো আপনাদের যদি কোনো বিশেষ জিজ্ঞাসা থেকে থাকে, কালো জাদু বা বানমারা সম্পর্কে, যে এবং এগুলো থেকে কীভাবে বেঁচে থাকতে পারে মানুষ, বা কোনো যদি লক্ষণ থাকে যে এসবের কী কী লক্ষণ হয়, যে কী কী কারণ থাকলে আমরা বুঝতে পারি যে কারো ওপর কালো জাদু করা হয়েছে নাকি কোনো জিন আসর হয়েছে কিনা, সেই সকল বিষয় কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করতে পারেন। আমরা যতটুকু পারি আপনাদেরকে চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। তো অনেক অনেক ধন্যবাদ আরিফুল ভাইকে, উনি চমৎকার বাস্তব একটি অভিজ্ঞতার কথা আমাদের সাথে শেয়ার করলেন। তো এই মুহূর্তে আমি আসলে খুব বেশি কথা বলতে ইচ্ছে হচ্ছে না, আমার কাছে মনে হচ্ছে যে আরিফুল ভাইয়ের কাছেই পুরো সময়টা জুড়ে কথা শুনি। তো আসলে সেটার সুযোগ হবে না, কারণ আপনাদের কথাবার্তাগুলো পড়তে হবে। তো দেখতে পাচ্ছি আমাদের সাথে সোহাগ মিয়া লিখেছিলেন, অনেকক্ষণ আগেই কমেন্ট করেছিলেন এটা, যে ইমেলটা অনেক ভয়ানক ছিল। ধন্যবাদ। সোয়াইব ছিলেন আমাদের সাথে। ফরিদা আক্তার লিখেছিলেন আমাদেরকে, আমি আপনার নিউ ফ্রেন্ড। নরসিংদী থেকে শুনছিলেন আমাদেরকে একজন, তার নাম লেখেননি,
ছদ্মনাম ব্যবহার করেছেন। এস এম মুন্না লিখেছেন বরাবরের মতো যুক্ত হলাম রামপুরা থেকে। সোয়াইব লিখেছিলেন পরীক্ষার কারণে নিয়মিত যুক্ত হতে পারিনি। লিখেছিলেন আমাদেরকে মারুফ মিয়া আমাদের সাথে ছিলেন। ভাইয়া আমি মিয়ার বাজার থেকে যুক্ত হয়েছি, অসম্ভব ভালো লাগছে আজকের প্রোগ্রাম। ইলা রহমান আপু ছিলেন আমাদের সাথে, ভূতবেলা শুনছি ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ ইলা রহমান আপু আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আরিফুল ভাইয়ের ভৌতিক ঘটনাটা শুনে বেশ ভয় লাগছে, গা ছমছম করছে, নয়ন সরকার ভাই লিখেছিলেন। অনেক ভয় লাগছে মারুফ লিখেছেন। খন্দকার মেহেদী হাসান মানু লিখেছেন ভাইয়া আমিও ছোটোখাটো কবিরাজি করতে পারি। আচ্ছা আচ্ছা তাই। সুধা ছিলেন আমাদের সাথে। আচ্ছা মাসুদা, আচ্ছা এর নামের মাঝখানে আসলে এরকম স্পেস কেন দিতে হয় বলেন? লিখেছেন আমাদেরকে সুন্দরঝান মোড় থেকে মাসুদা ছিলেন আমাদের সাথে। আশরাফুল ইসলাম ছিলেন আমাদের সাথে। মাহিন লিখেছিলেন, আরও লিখেছিলেন আমাদেরকে আশরাফুল ইসলাম ভাইয়া পলাশপাড়া থেকে সাথে আছি, প্রোগ্রাম অনেক ভালো হচ্ছে লিখেছিলেন আমাদেরকে মাসুদা। এরপর লিখেছিলেন আমাদেরকে এইচ এম হান্নান মিয়া লিখেছেন কেমন আছেন ভাইয়া, আমার ইমেলটা সর্বপ্রথম প্লে করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি যেভাবে শুনেছি এবং লিখেছি তার থেকেও চমৎকারভাবে উপস্থাপন করেছেন। সত্যি আপনার ভুতুরে কণ্ঠের কোনো তুলনা হয় না। আচ্ছা আসলে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ, কারণ আপনারা যদি ঘটনাগুলো না পাঠাতেন তাহলে ভূতবেলা এত জনপ্রিয় হতো না। বিশেষ করে আমি মনে করি যে ইমেলগুলো মানুষের মনে বেশি দাগ কাটে এবং মাঝে মধ্যে যদি কিছু বাস্তবিক অভিজ্ঞতার ঘটনা, মানে বাস্তবিক অভিজ্ঞতার কথা আমাদের অতিথিরা এসে শেয়ার করেন, সেই সকল ঘটনা আপনারা বেশি পছন্দ করেন। সো সর্বোপরি প্রত্যেককেই ধন্যবাদ। যে সকল অতিথি আমাদের স্টুডিওতে আসেন তাদেরকে ছাড়া তো অনুষ্ঠানটা চলবেই না, তারা তো বিশেষ। এবং যারা ইমেল পাঠান তারাও আসলে কোনো অংশেই কম নন এই ভূতবেলাটাকে বাঁচিয়ে রাখার জন্য। শুভ হোসেন লিখেছেন হাই রাতুল ভাই কেমন আছেন, যুক্ত আছে মাদারীপুর থেকে। সারাবেলা মানে ভূতবেলা আর ভূতবেলা মানে রাতুল ভাই। অনুষ্ঠান সুন্দর হচ্ছে, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। শুভ হোসেন ভাই কেমন আছেন জানাবেন আপনি। এরপর দেখতে পাচ্ছি মারুফ লিখেছিলেন আমাদেরকে, মাহিন লিখেছেন প্রতিদিনের মতো আবারও যুক্ত হয়ে গেলাম, শুভকামনা জানিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। অনেক ভালো হচ্ছে প্রোগ্রাম। মেয়েটিকে কি জিন ভর করেছে? আচ্ছা আচ্ছা ওকে। লিখেছেন আমাদেরকে প্রথম মেইলটা অনেক ভয়ের ছিল, কিন্তু বরকত ভাইয়ের ঘটনা অনেক দিন যাবৎ মিস করি। শুভ হোসেন ভাই লিখেছেন আমি নিজেও মিস করি, হয়তোবা খুব শীঘ্রই বরকত ভাই আমাদেরকে মেইল পাঠাবেন। এমডি রফিক ছিলেন রাতুল ভাই, ঘটনাগুলো অনেক ভয়ানক ছিল। আশরাফুল আলম লিখেছিলেন আমাদেরকে, আচ্ছা আমাদের সাথে ছিলেন রাতুল ভাই, প্রতিদিন অপেক্ষা করে থাকি এই অনুষ্ঠানের জন্য। আশরাফুল ইসলাম লিখেছেন আমি আর আমার ছাত্র মোত্তাকিন একসাথে আপনার ভূতবেলা শুনছি। রবিউল আওয়াল সাদ্দাম ছিলেন আমাদের সাথে। সিরাজুল ইসলাম লিখেছেন কেমন আছেন, আমি সিরাজুল ইসলাম, আচ্ছা থানা তাড়াশ, জেলা সিরাজগঞ্জ থেকে শুনছেন আমাদেরকে। সিরাজগঞ্জ থেকে ছিলেন আমাদের সাথে সিরাজুল ইসলাম ভাই, অনেক অনেক ধন্যবাদ। এরপর দেখতে পাচ্ছি আমাদের সাথে হরিপুর থেকে ছিলেন রেহান, সেই সাথে আরও অনেকেই ছিলেন। আসলে এতগুলো কমেন্ট পড়তেও ইচ্ছে করছে, আবার ভাবছি যে আরিফুল ভাইয়ের কাছে চলে যাবো। যাই হোক আমি শেষ থেকে কিছু কমেন্ট পড়ি। আমাদের সাথে ছিলেন শেখ শাকিল আহমেদ ভাইয়া, অনেক ভয় লাগছে, সবাই অনেক ভয় পেয়েছে। আরিফুল ভাইয়ের সাথে যোগাযোগ করতে চেয়েছেন, আপনি চাইলে আমাদের রেডিও সারাবেলায় ফোন করতে পারেন 01713484465। আমার সাথে যোগাযোগ করে তারপর ভাইয়ের নাম্বার আপনারা পেতে পারেন। লিখেছেন আমাদেরকে শাহ আলম লিখেছেন ভাই কেমন আছেন, অনেক ভালো আছি, আমাদের সাথে অনুষ্ঠানের শেষ পর্যন্ত থাকবেন বলেছেন নয়ন সরকার ভাই। পড়ালেখার জন্য এতদিন যুক্ত হতে পারেননি এমডি জিহাদ জানিয়েছেন। শাকিল আহমেদ ছিলেন আমাদের সাথে, ফুলবাড়ি সালাফি মাদ্রাসা গোবিন্দগঞ্জ থেকে আমাদের সাথে আছেন। রুমের সবাই ভূতবেলা শুনছে জানিয়েছে, অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা সবার জন্য। আরিফ নাহিদ ছিলেন আমাদের সাথে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিলেন লিখেছেন ভাইয়া আমি পৃথিবীর আচ্ছা বাইরে চলে গেছেন এই ঘটনা শুনে। আমাদেরকে লিখেছেন প্রোগ্রাম অনেক সুন্দর হচ্ছে, পুরোটা সময়ের সাথে থাকবেন বলে জানিয়েছেন। জাহিদুল ইসলাম আচ্ছা সাথে আছি খুলনা থেকে, অনেক অনেক ধন্যবাদ। রুমিয়া ছিলেন আমাদের সাথে, হাই ভাই কেমন আছেন। এরপর ছিলেন আরও অনেকে, মাহিন ছিলেন, রামচন্দ্রপুর থেকে আরিফুল ইসলাম, মোহাম্মদ আরিফুল ইসলাম ছিলেন, আসলে আরও অনেকেই ছিলেন। হাসানুর আহমেদ রিফাত ছিলেন আমাদের সাথে, রিগেন ছিলেন, আচ্ছা আচ্ছা সেই সাথে আরও অনেকেই ছিলেন। আমি আসলে আচ্ছা দেখতে পাচ্ছি জিনের কাছে মায়া শক্তি থাকে লিখেছেন নয়ন ভাই। শামীম শেখ ছিলেন, আসসালামু আলাইকুম রাতুল ভাই কেমন আছেন, অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া। গাজীপুর মৌচাক থেকে ছিলেন আমাদের সাথে রিফাত। আলী হোসেন লিখেছিলেন বরকতপুর থেকে, ধন্যবাদ। আচ্ছা ওকে, খন্দকার মেহেদী হাসান মানু ভাইকে একজন ট্যাগ করেছেন, মোহাম্মদ মেহেদী হাসান সরকার, আচ্ছা আচ্ছা সেম। এরপর দেখতে পাচ্ছি আরও অনেকেই ছিলেন আমাদের সাথে। আসলে
রোজ লিখেছেন আমাদেরকে, ভাইয়া জিমেইল সার্চ দিলে আসে না। আচ্ছা আচ্ছা, আপনি জিমেইল সার্চ করলে কেন আসে না? আমাদের হচ্ছে যেহেতু ফেসবুক লাইভে দেখছেন, আপনি মেল অ্যাড্রেসটি চেক করতে পারেন এখানে bhoot.sarabeela@gmail.com। আর ওকে ওকে ফাইন। তো যাই হোক, আর কথা বলতে চাই না। শাহ আলম ছিলেন আমাদের সাথে শরীয়তপুর থেকে, অনেক অনেক ধন্যবাদ। এসে মুন্না ছিলেন আমাদের সাথে। আচ্ছা আচ্ছা, আমাকে খুশি খুশি লাগছে আজকে, আসলে আজকে ঘটনাগুলো চমৎকার হচ্ছে, এই জন্য খুশি খুশি লাগছে। তো যাই হোক, আমি আসলে আরিফুল ভাইয়ের কাছে কিছু প্রশ্ন দিয়ে আসলে শুরু করতে চাই এবং তার কাছে ফিরতে চাই। দেখতে পাচ্ছি আমাদের সাথে আর অনেকেই যুক্ত হচ্ছেন, আপনারা যুক্ত হতেই থাকুন। আচ্ছা, তো আরিফুল ভাইয়ের কাছে আমার প্রথম প্রশ্ন, আসলে মানুষ কিভাবে বুঝতে পারে যে আসলে তাকে জিন আসর করেছে নাকি বা বান মারা হয়েছে? এই বিষয়গুলো আসলে কি কি লক্ষণ থাকলে মানুষ আসলে বুঝতে পারে যে তাকে, তার উপর বান মারা হয়েছে? বা বান মারা থেকে আমরা আপনি কোশ্চেন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। প্রথম, যদি কোনো ব্যক্তিকে জেনে আসর করে, তার কথা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তার আচরণ, তার যে ব্যবহারটা ছিল সে ব্যবহারটা থাকবে না, সে ব্যবহারটা খুব হট হয়ে যাবে। আচ্ছা, জিন যদি কোনো মহিলাকে আসর করে, জি। তার দ্বিতীয় ধাপ হচ্ছে তার স্বামী তার কাছে থাকতে পারবে না। কোনো মহিলাকে যদি জিন আসর করে, তার স্বামী কিন্তু তার কাছে থাকতে পারবে না। আচ্ছা, এবং বাচ্চা কাচ্চা কেউ কাছে আসতে পারবে না। আচ্ছা, এটা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে। হ্যাঁ, মহিলাদের ক্ষেত্রে। পুরুষ মানুষ বা ছোট বাচ্চা, হ্যাঁ, পুরুষ মানুষকে জেন আসর করবে না ভাই, কিন্তু পুরুষ মানুষকে জেন ক্ষতি করবে। যদি সে পুরুষ মানুষের শরীর নাপাক থাকে আর ওই পুরুষ মানুষের সাথে যদি জেনের কোনো হয়, তাহলে জিন হচ্ছে ওই পুরুষ মানুষকে ক্ষতি করবে। যেমন ক্ষতি, তার কল্লা ভেঙে দিবে, তার হাত ভেঙে দিবে। এই জন্য যেটা ধাপ, সেটা হচ্ছে প্রথম ধাপ, ওই মেয়ের আচরণ খুবই খারাপ হয়ে যাবে। তার আচরণ এতটা খারাপ হবে যে তার আচরণে সবাই অসন্তুষ্ট হয়ে যাবে। তার পরিবারের যত সদস্যবৃন্দ আছে সবাই অসন্তুষ্ট হয়ে যাবে তার আচরণ দেখে। এটা ধাপ প্রথম, যে তাকে জেনে আসর করছে, বা কোনো অপশস্য জাতীয় যে কোনো জিনিস তাকে কি করছে, আসর করছে। দ্বিতীয় ধাপ হচ্ছে, জেন যদি আসর করে কোনো মানুষকে, দেখতে যদি চায় বেশি করে, তা হচ্ছে যখন ওই মহিলা এক ধ্যানে থাকবে, বসে থাকবে, আচ্ছা, তাকে যখন ডাক দিবে, ডাক দেওয়ার পর যখন তার কল্লা উঁচু করবে, দেখবে তার চোখগুলো একদম লাল অথবা নীল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এইরকম চোখগুলো হয়ে যাবে, রাগান্বিত দৃষ্টিতে চোখ হয়ে যাবে, এবং চোখ লাল অথবা নীল বরণ্য হয়ে যাবে। জি জি, অনেক বড় বড় হয়ে যাবে তার চোখগুলো। বোঝা গেছে? আর দ্বিতীয় কোশ্চেন আপনি যা করছেন, তা হচ্ছে কোনো মানুষকে যদি বান মারা হয়, জি জি, তাহলে কেমন করে সে বুঝবে? হ্যাঁ হ্যাঁ, বান অনেক কয় প্রকার আছে ভাই, মোট বান আছে 10 প্রকারের। জি জি, আমি আপনাকে 5টা বলি যেগুলো সচরাচর সব থেকে বেশি মানুষ মারে। তা হচ্ছে, প্রথম নাম্বার বান, মানে তার গা ঝালা পোড়া করানি বান, এটাকে বলা হয় ঝালানি বান। যদি কোনো ব্যক্তি বান মারে, ঝালানি বান, তাহলে তার গা ঝালাইবে, পূর্ণ অঙ্গ শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তার কি করবে, ঝালা পোড়া করবে, এরকম হবে। দ্বিতীয়টা হচ্ছে, ওই ব্যক্তির, যে ব্যক্তি ঝালানি বান মারবে আর যে ব্যক্তিকে মারা হবে, এই ব্যক্তির শরীর কি হবে, ঝালা পোড়া করবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে, কেউ আছে অসুস্থ হওয়া বান মারে, আচ্ছা আচ্ছা, ওই ব্যক্তি ধীরে 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 অসুস্থ হয়ে যাবে। আচ্ছা, মানে ধীরে ধীরে অসুস্থ হয়ে যাবে, ধীরে ধীরে হয়ে যাবে, তার খাওয়া দাওয়ার রুচি কমে যাবে। প্রথম শুরু হবে তার মাথা থেকে, তার মস্তক থেকে। প্রথম ওই বান আঘাত করবে তার মাথাতে। আচ্ছা, তার মাথার ব্রেন এমন হয়ে যাবে ধীরে ধীরে যে তার মাথার ব্রেনটা কোনো কাজ করবে না। আচ্ছা, অসুস্থ হয়ে যাবে, এমন হবে। আচ্ছা, এবং তৃতীয়টা হচ্ছে, ওই ব্যক্তির শরীর এতটাই অসুস্থ হবে সে খাইতে পারবে না, চলাফেরা করতে পারবে না। আচ্ছা আচ্ছা, সে ধীরে ধীরে অসুস্থ হয়ে যাবে। এটা হচ্ছে দ্বিতীয় বান। আচ্ছা, এবং তৃতীয় বান যেটা হচ্ছে, সেটা হচ্ছে ডাইরেক্টলি মানুষকে হিট করা। আচ্ছা, মানে মানুষকে মেরে ফেলা বাইরে, জি জি, দ্রুত গতিতে। এই যে আমার 1 ঘন্টা অথবা 5 ঘন্টা সময়ের মধ্যে এই ব্যক্তি মারা যাবে, সে মারা যাবে, এমন বান। তার কেমন লাগবে সেই সময়, ওই সমস্ত মিক্সারে থাকবে, সে এমন হবে যে তার শরীর সর্বপ্রথম আঘাত করবে তার কলিজার ভেতরে। আচ্ছা আচ্ছা, সে মনে করবে আমার কলিজা ফেটে যাইতেছে, খুব পিপাসার ভাব হইতেছে, আমার পানি লাগবে। এই পানি যদি ওই ব্যক্তিকে খিলানো হয়, সে সঙ্গে সঙ্গে মারা যাবে। আচ্ছা আচ্ছা, কলিজা ফেটে রক্ত আসবে, নাক এবং মুখ, চোখ, কান সব দিক দিয়ে রক্ত আসবে। বোঝা গেছে? জি জি, এই ব্যক্তির সঙ্গে সঙ্গে মারা যাবে বান মারার পর। যেটা চতুর্থ নাম্বার হচ্ছে, সেটা হচ্ছে বান মারা যায় পাখির সাথেও। সে পাখি হচ্ছে কবিতর, সাদা পাখি। আচ্ছা আচ্ছা, সাদা কবিতর লাগবে।
এই সাদা কবিতরের হচ্ছে, এই সাদা কবিতরের আপনার পাত দেখি, তার হচ্ছে পায়ের আঙ্গুলের ছাপ সাদা কবিতরের, এবং ওখানে হচ্ছে তদবির করিয়ে ওই কবিতরের পাগার উপর লিখতে হবে ভাই। এটা হচ্ছে বান এক প্রকারের। কবিতরের পাগার উপর ওই তদবির লিখতে হবে, যার প্রতি বান মারানো হবে। যখন ওই কবিতরের পাগার প্রতি তদবির করবে, করিয়ে যখন সারি দেওয়া হবে, ওই কবিতরটা ধীরে ধীরে অসুস্থ হয়ে যাবে। ওই কবিতরটা যে কয়দিন থাকবে ওই ব্যক্তিটা ওই কয়দিন থাকবে। ওই কবিতর যেদিন মারা যাবে ওই ব্যক্তিও সেদিন মারা যাবে, এমন বান। আচ্ছা। আর সব থেকে যেটা বান সেটা হচ্ছে একদম মানুষকে হিট করে যেটা মারানোর, সেই বান হচ্ছে হলো অগ্নিঝরা বান। আচ্ছা আচ্ছা। অগ্নিবান বলা হয়। মানে ডাইরেক্টলি যা তাকে হিট করবে সর্বপ্রথম তার কলিজার ভেতরে, বুকে হিট করবে। ওই কলিজার ভেতরে আঘাত শুরু হবে তার। সে মনে করবে যে আমার খুব পানির পিপাসা লাগছে, আমাকে পানি দাও। যদি কোনো ব্যক্তি ভুল করে তাকে পানি খাওয়ায়, সঙ্গে সঙ্গে ডেড হয়ে যাবে সেই ব্যক্তি। আচ্ছা আচ্ছা। সঙ্গে সঙ্গে কলিজা ফেটে নাক কান মুখ দিয়ে বিরাট আসা শুরু হবে, এই ব্যক্তি সঙ্গে সঙ্গে ডেড হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। এমন হচ্ছে বানগুলো। জি জি। তদবির শুধু হয় সাদা পশুর উপর, আর একটা তদবির হয় কালো পশুর উপর। জি। যেমন আপনার কালো ছাগল আছে ভাই, কালো ছাগলের দড়ি দিয়েও বান মারা যায়। জি, কালো ছাগলের দড়ি দিয়ে। আচ্ছা আচ্ছা, বোঝা গেছে। আবার সে দড়ির মাপ আছে, আপনার হচ্ছে গলা পর্যন্ত, গলা থেকে নিয়ে আপনার যে খুঁট দেয় না এটা রাখার জন্য মাটিতে, এখান থেকে গলা থেকে নিয়ে 1 হাত পরিমাণ আচ্ছা দড়ি যদি সংগ্রহ করা যায়, এটা দিয়েও বানের কাজ হয়। এবং হচ্ছে আপনার সাদা কবিতর, পশুর মধ্যে যেগুলো পাখি জাতীয়, সাদা কবিতর, সাদা মোরগ, এবং প্রাণীর মধ্যে সাদা ঘোড়া। সাদা ঘোড়া একদম সাদা, এক কালারের সাদা ঘোড়ার চামড়া। তারপর হচ্ছে আপনার ছাগলের মধ্যে কালো ছাগল, সাদা মোরগ। আচ্ছা আচ্ছা, সবকিছু এই সাদা কালারের। সাদা সাদা এবং কালো, এগুলো দিয়ে মানুষ বান বেশি মারে। এবং সব থেকে হিট করা বান হচ্ছে ওঠে যেটা মানুষকে অগ্নিবান বলা হয়। আচ্ছা, মানে এগুলো হচ্ছে বান মারার তো হচ্ছে বিভিন্ন প্রকার আপনি বললেন। মানে ধরেন কোন একটা মানুষকে বান মারা হয়েছে, মানে সে আসলে কি লক্ষণগুলো দেখে বুঝতে পারবে যে তাকে বান মারা হয়েছে? লক্ষণ, সর্বপ্রথম লক্ষণ হচ্ছে যদি তাকে মানে একটা মেদ আছে যে 1 মাসের ভেতরে, সেই মেদটা হচ্ছে যখন কোনো পশুর সাথে তার ওই তদবির করা হয়েছে, বানটা করা হয়েছে। যেমন আপনাকে বলি একটা উদাহরণস্বরূপ, আপনার হচ্ছে কবিতর, সাদা কবিতর। এই কবিতরের যে পাকা, এই পাকার সঙ্গে কিন্তু তদবির করা যায়। আচ্ছা আচ্ছা। যদি কোনো কবিরাজ ওই ব্যক্তির নাম লেখে তদবিরের সঙ্গে, ওই কবিতরটা ছেড়ে দেয়, ওই কবিতরটা ধীরে ধীরে অসুস্থ হয়ে যাবে ভাই। আচ্ছা আচ্ছা। ওই কবিতরটা ধীরে ধীরে অসুস্থ হয়ে যাবে এবং ওই ব্যক্তি অসুস্থ হয়ে যাবে। এতে যদি কোনো ব্যক্তি, ওই ব্যক্তি বুঝ দেয়, কবিরাজকে ডাকে বা কবিরাজের কাছে যায়, ওই ব্যক্তিকে যদি পাতা দিয়ে বুঝ দেওয়া হয়, যদি বলে দিতে পারে ক্লিয়ার, তাহলে ওই ব্যক্তি যায় কাটি নিয়ে আসলো, সে সুস্থ হয়ে গেল। আর যদি আদিশ পায়, ওই ব্যক্তি দিশ পাওয়ার একটা হবে, সেটা হচ্ছে যে আমার শরীর সর্বপ্রথম শরীর শুকিয়ে যাবে, সে খাইতে পারবে না। আচ্ছা আচ্ছা। ধীরে ধীরে অসুস্থ হয়ে যাবে। যেমন হচ্ছে একটা রোগ আছে ভাই গ্রামে, সে রোগটা হচ্ছে জন্ডিস, যেটাকে বলা হয়। জন্ডিস হলে খাইতে পারে না মানুষ, খাবার গন্ধ গন্ধ লাগে। তেমনই হচ্ছে ওই বান মারা ব্যক্তির প্রতি খাবার প্রত্যেকটা গন্ধ গন্ধ স্বরূপ মনে হবে, যে গন্ধ লাগে আমি খাইতে পারিনি, এমন। আচ্ছা আচ্ছা। তার পেটের লিভার পচে যায়, লিভার পচে যায়। আচ্ছা আচ্ছা। এটা মেয়াদি বান। মেয়াদি বান কোনটা? যেটা 1 মাস অথবা 2 মাস বা 3 মাস। 2 মাস হবে না, বেজোড়া মাস লাগবে। 1 মাস, 3 মাস, 5 মাস, 7 মাস অথবা 11 মাস। আচ্ছা আচ্ছা। এগুলো বেজোড়া মাসে মেয়াদানি বান হয়। বোঝা গেছে? এটা হচ্ছে কবিতরের উপর তদবির করা। আর অগ্নিঝরা যেটা বান, সেটা হচ্ছে ডাইরেক্টলি হিট করা। তার নাম লিখিয়ে তার বাড়িমুখী যদি হচ্ছে পাউডার হোক, ধুলে হোক, রাস্তার ধুলে হোক, এগুলো নিক্ষেপ করা ফু দিয়ে। আচ্ছা আচ্ছা। ওই ধুলে যদি তার বাড়ির রাস্তার সামনের দিকে রওনা করে বাতাসের সাথে, ওই ধুলের কণা যতটুকুই যাবে তার বাড়ির রাস্তার দিকে, ওই বান ওই দিকে দৌড়ে তার বাড়ির দিকে। আচ্ছা আচ্ছা। ওই ব্যক্তি যেখানে থাকুক না কেন সেইখানে যা হিট করবে। এটা হচ্ছে বাতাসি বান, মানে বাতাসের সাথে নিক্ষেপ করা। আচ্ছা আচ্ছা। এটাকে বলা হয় অগ্নিঝরা বান। এই বান যদি কোনো ব্যক্তিকে মারা হয়, অতিরিক্ত হইলেও ওই ব্যক্তি মনে করেন আপনার 24 ঘন্টা, আচ্ছা আচ্ছা, 24 ঘন্টার মধ্যে সে ডেড হয়ে যাবে, তার পুরো শরীর পুড়িয়ে যাবে। এটাকে বলা হয় অগ্নিঝরা বান। আচ্ছা আচ্ছা। আর ওই ব্যক্তিগুলো এইভাবে দিশ পাবে কোন ভাবে, যে যদি বান মারে কোনো ব্যক্তি, তাহলে তার সর্বপ্রথম যেটা অসুবিধা সেটা হচ্ছে তার শরীর শুকিয়ে যাবে, খাইতে পারবে না। কথা বুঝতে পারছেন? এই হচ্ছে আপনার এই প্রথম এবং দ্বিতীয় কোশ্চেনের উত্তর ভাই।
আর যদি কোনো কোশ্চেন থাকে তো বলতে পারেন। ধন্যবাদ ভাই, আপনার কাছে অনেক কিছু জানলাম, বা মানে আমারও জানা হলো, এবং এর পাশাপাশি অনেকগুলো লিসেনার যারা এই মুহূর্তে শুনছিলেন এবং দেখছিলেন তাদেরও জানা হয়ে গেল। তো আমি আসলে জানতে চাই যে কোনো প্রশ্ন আছে কিনা, যে সকল অতিথি এই মুহূর্তে আমাদেরকে, যে সকল লিসেনার আমাদেরকে এই মুহূর্তে দেখছিলেন আর কি, আমি আসলে জানতে চাই যে আপনাদের কোনো বিশেষ প্রশ্ন আছে কিনা কালো জাদু বা হচ্ছে এই সব সম্পর্কে, যে সেগুলো আমাদেরকে প্রশ্ন করতে পারেন ফেসবুক লাইভের মাধ্যমে। এরপর দেখতে পাচ্ছি আমাদের সাথে লিখেছিলেন মুরসালিন, মুন্সিগঞ্জ থেকে শুনছেন আমাদেরকে। আসলে আজকের ঘটনাগুলো একেবারে বাস্তবতার সাথে মিল রেখে এবং বাস্তব অভিজ্ঞতাই শেয়ার করছেন আমাদের সাথে আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম অতিথি আরিফুল ইসলাম ভাই। তার কাছেই জানছিলাম এতক্ষণ মানে কালো জাদু কীভাবে করা যায়, এবং যে কারো উপর যদি কালো জাদু করা হয় অর্থাৎ বান মারা হয়, তো সেটা কীভাবে এবং কত প্রকারভাবে হতে পারে সেসব জানতে পারছি। এবং এরপরেই আমরা ভাইয়ের কাছে জানতে চাইবো যে এবং এখান থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, এবং কেউ যদি বুঝতে পারে যে তাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে বা বান মারা হয়েছে, তো সেই সময় সেই ব্যক্তিরা কিভাবে জানতে পারবে, মানে সমাধান করতে পারবে কীভাবে, সেই প্রশ্নগুলো আর উত্তর আমরা জানতে চাই আরিফুল ভাইয়ের কাছে। জি ভাই, যদি কোনো ব্যক্তিকে এরকম বান মারে আর যদি সে বুঝতে পারে যে আমার প্রতি বান মারা হয়েছে, জি, তো এই ব্যক্তি যদি দ্রুত গতিতে কবিরাজের কাছে যায়, যদি কবিরাজ ভালো হয় তাহলে সে সাটা দিয়ে দেখবে যে না ওই ব্যক্তির প্রতি বান মারা হয়েছে, তখন কবিরাজগুলো কাটতে পারবে। আচ্ছা আচ্ছা, কবিরাজগুলো কেটে দিবে। জি জি। আর যদি কোনো যদি কোনো ওই ব্যক্তির ধ্যান খেয়াল না থাকে যে না আমি তো এমনিতে অসুস্থ হয়ে যাইতেছি, তাহলে ওই মেয়াদ যতদিন আছে বানের, খুবই মারাত্মক একটা বিষয়। অনেকে হয়তো ভাবছে যে আমি তো স্বাভাবিকভাবে অসুস্থ, ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা নিচ্ছে, কিন্তু তারপর ঠিক হচ্ছে না, এখন মানে সে কনফিউজ। হয়তো অনেকের খেয়ালই নেই যে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, সে হয়তো বুঝতেও পারেনি, আসলে ধীরে ধীরে আসলে সে মৃত্যুর দিকে ঢলে যাচ্ছে। এটা আসলে বিশ্বাস করার মতোই একটা বিষয়, কারণ যেহেতু আমাদের কোরআনেও আছে এরকম যে কালো জাদু সম্পর্কে অনেক বিষয়। তো যাই হোক, আমরা আবারও ভাইয়ের কাছে ফিরবো, আপনাদের কথাবার্তাগুলো পড়ার পর আমরা ভাইয়ের কাছে ফিরে একটা ঘটনা শুনবো, এবং তারপর অনুষ্ঠানের শেষ পর্যায়ে বা আরও কিছু সময় পর গিয়ে আমরা জানতে চাইবো যে ভাইয়ের কাছে কীভাবে চলাচল করলে বা কি আমল করলে আমরা এইসব কিছু থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারি। তো যাই হোক, দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত আছেন আমাদের সাথে। একদম শুরুতেই যদি দেখি, এখানে আমাদের সাথে ছিলেন এমডি মাসুদ, লিখেছেন হাই হ্যালো ভাইয়া, ঘটনাটা অনেক ভয়ানক ছিল। রবিউল ইসলাম লিখেছিলেন আমাদেরকে। আমাদের সাথে শাকিল আহমেদ ছিলেন, লিখেছিলেন ভূতবেলার শেষ পর্যন্ত থাকবো ইনশাল্লাহ। সাজ্জাদ ছিলেন আমাদের সাথে আরও ছিলেন সিয়াম হাসান সিয়াম, বাহ ভালো হচ্ছে, চালিয়ে যান। শাহ আলম লিখেছেন সাউথ খালি থেকে, প্রোগ্রাম অনেক ভালো হচ্ছে। লিখেছেন আমাদেরকে সাউথখালি থেকে শাহ আলম, অনেক ভালো হচ্ছে। এরপর দেখতে পাচ্ছি অনেক ভয় লাগছে, লিখেছিলেন মাসুদা। এরপর ইসরাত জাহান লিখেছিলেন আমাদেরকে আমার রুমমেট সবাই মিলে শুনছি বিছানায় এক কোনায় জড়সড় হয়ে বসে। এরপর দেখতে পাচ্ছি নীরবে ভূতবেলা শুনছি। প্লাবন লিখেছেন খুব ভালো হচ্ছে, চালিয়ে যাও। লিখেছেন আমাদেরকে পূর্বপাড়া থেকে শুনছি সোয়াইব লিখেছেন। হাসানুর আহমেদ রিফাত লিখেছেন। এরপর দেখতে পাচ্ছি নয়ন সরকার, ভয় লাগছে। খন্দকার মেহেদি হাসান মানু ভাইয়া লিখছেন যে আমরা 10-12 জন বন্ধু মিলে বাজারে শুনছি, ভয় পাচ্ছি কিন্তু পাচ্ছি না। থ্যাংক ইউ সো মাচ। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছি আমাদের সাথে ছিলেন এমডি শামীম শেখ, মোরসালিন ছিলেন আমাদের সাথে আরও ছিলেন রাশেদ আহমেদ, আমাদের সাথে লিখেছিলেন আব্দুর রহমান আসিফ গড়দিঘি থেকে যুক্ত আছেন। ঘোড়াবান্ধা থেকে আমাদের সাথে ছিলেন একজন আরিফ মণ্ডল, লিখেছেন ভাই আমি গাজীপুর কোনাবাড়ি থেকে শুনছি, খুব ভয় লাগছে। ওয়াসিম লিখেছেন বাঁশঝাড়ে বসে শুনছি, অনেক ভয় লাগছে। আপনি সত্যিই কি বাঁশঝাড়ে আছেন নাকি আমাদেরকে ভয় পাওয়ানোর জন্য বললেন এটা? জানাবেন সত্যিটা। এরপরেই দেখতে পাচ্ছি এমডি সোহাগ সরকার, ভাই আমি ঘোড়াবান্ধা থেকে শুনছি, অনেক ভয় লাগছে। তো থ্যাংক ইউ সো মাচ। আমরা আসলে আর কথা বলতে চাই না। লিখেছেন আরও, আপনারা লিখতেই থাকুন এবং আপনাদের মতামত জানাতে থাকুন যে আপনাদের কার কাছে কেমন লাগছে, এবং এই ধরনের ঘটনা যদি আপনার সঙ্গে ঘটে গিয়ে থাকে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। আপনি সরাসরি ফোন করতে পারেন আমাদেরকে 01713484465। এছাড়া আপনি যদি চান আপনার ঘটনা আমি পড়ে শোনাই, সেক্ষেত্রে আপনি চাইলে আমাদেরকে
আপনার ঘটনা লিখে পাঠাতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.charabela@gmail.com। তো আমার হাতে আরেকটি মেইল ছিল, কিন্তু যেহেতু আরিফুল ভাই আছেন, আসলে আমার কাছে মনে হচ্ছে যে সেই ইমেইলটির চেয়ে আরিফুল ভাইয়ের কাছে আসলে বাস্তব অভিজ্ঞতার ঘটনাগুলো শোনা বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে এই মুহূর্তে। তো ভাইয়া, আমরা আপনার কাছে ফিরতে চাই। কালো জাদু সম্পর্কে এবং হচ্ছে বান মারা সম্পর্কে আমরা অনেক কিছুই আজকে কালো জাদু সম্পর্কে এবং হচ্ছে তো আসলে এইসব কিছু নিয়ে জানা হচ্ছে। অনেকেই হয়তো ভাবছেন যে আসলে বাস্তব অভিজ্ঞতা বলতে আসলে ভৌতিক ঘটনা কেন হচ্ছে না। আসলে উনি একজন কবিরাজ হিসেবে উনি সেই কবিরাজির যে সকল এবং হচ্ছে কাজকর্মগুলো রয়েছে সব কিছু নিয়ে জানা হচ্ছে। সেখানে গিয়ে উনি কিভাবে সেই বিষয়গুলো সমাধান করেছেন এবং যে সকল রোগী তার কাছে যান, হ্যাঁ সাউন্ড তো সেই সব বিষয়গুলো আসলে উনি আমাদের সাথে শেয়ার করছেন আজকের অনুষ্ঠানে। তো আমি আসলে দেখতে পাচ্ছিলাম যে অনুষ্ঠানে অনেকেই কমেন্ট করছিলেন যে ভয় লাগছে না কেন। আসলে শুধুমাত্র দু একজনের ঘটনা দেখেছি, কিন্তু বাকি যারা যারা এখানে উপস্থিত আছেন, যে সকল বিষয়গুলো আমাদেরকে শুনছিলেন, তাদের প্রত্যেকের কাছেই আজকে অনুষ্ঠানটি অনেক ভালো লাগছে, কারণ তারাও নতুন নতুন কিছু জানতে পারছে, নতুন বিষয়গুলো। তো যেমন এখানে কিছু প্রশ্ন কয়েকজন প্রশ্ন করেছেন, দেখতে পাচ্ছি যে দেখতে পাচ্ছি রবিউল হাসান লিখেছেন, ভাইয়া ছোট বোন সময়ের সাথে শুনছি, অনেক ভয় লাগছে। ওয়াসিম লিখেছেন আমাদেরকে সত্যি অনেক ভয় লাগছে রাতুল ভাই। আব্দুল হাত লিখেছেন আদর্শ কলেজ থেকে দেখছি, আমি সম্পূর্ণ পরিবার মিলে শুনছি। আশরাফুল ইসলাম, আশরাফুল আলম অনেকজন ভাই ছিলেন আমাদের সাথে, সম্পূর্ণ পরিবার মিলে শুনছেন। আপনাদের পরিবারের জন্য শুভকামনা। আমাদের সাথে ছিলেন ট্রেসি উইলিয়ামস, আমি হাঁসগাড়ি থেকে শুনছি, লিখেছেন আমাদেরকে তানশিতা আলম একা বাসায়, আমি আর ভাগ্নি মিলে শুনছি। ভাগ্যিস বেশি ভয়ের কাহিনী আজকে হয়নি আজ। আমার সাথে ছিলেন, ঠিক আছে, আপনার জন্য ভালো হলো যেহেতু বাসায় কেউ নেই। জাহাজুল ইসলাম বর্তমান ভাই লিখেছেন, রাত ভাই আমার এক প্রশ্ন আছে আজকের অতিথির কাছে, ইউরোপে এইরকম জিন ধরা বা কালো জাদু দেখি না, তাহলে কি বাংলাদেশে এইসব জিনের সমস্যাগুলো বেশি হয়? ইউরোপে আছে কিনা জানি না, তবে কিন্তু পৃথিবীর আজকের অতিথির কাছে বিভিন্ন দেশে কিন্তু এই কালো জাদু চর্চা হয়। ভাই হয়তোবা ইউরোপে নেই জিনের সমস্যাগুলো বেশি হয়, কিন্তু কিছু কিছু জায়গায় ইউরোপে আছে, যেমন সবচেয়ে বেশি হয় আফ্রিকান কান্ট্রিগুলোতে, ব্ল্যাক ম্যাজিকের বেশি চর্চা হয়। এবং আরও বিশেষ কোন যেন একটা দেশের নাম আমি একটা আর্টিকেলে পড়েছিলাম। তো যাই হোক, আমরা যেহেতু আরিফুল ভাইয়ের কাছে ফিরবো, সেখানে তার কাছে আসলে উত্তরটা নেওয়ার চেষ্টা করবো। মাসুদা লিখেছেন, আমাদের বাসা তৈরি করার সময় এখানে আগে অনেক বাস ছিল, অনেক ভয়ঙ্কর। তো যাই হোক, লিখেছেন আরিফুল ইসলাম, ভয় লাগে না চেষ্টা করবেন। মাসুদা লিখেছেন, লাবণ লিখেছেন যে ভালো লাগছে। অনেকেই জানিয়েছেন জিল্লুর রহমান কিছুক্ষণ আগে সাউন্ড একটা প্রবলেম ছিল। আসলে ভূতবেলা অনেকদিন থেকে কাজ করা হচ্ছে, তো আসলে অনেকেই জানিয়েছেন জিল্লুর রহমান রিলেটেড একটা অনুষ্ঠান, এখানে যদি ভৌতিক কিছু না ঘটে, যে কখনো সাউন্ড আসবে না, কখনো ভিডিও আসবে না, এরকম কিছু হতেই পারে, স্বাভাবিক কাজ করা হচ্ছে। তো দেখতে পাচ্ছি অনেকেই লিখেছেন কিছু শোনা গেল না, সাউন্ড অফ কেন ভাই? তানিশা তানহা লিখেছিলেন আমাদেরকে। এরপর আরো অনেকেই লিখেছিলেন, এখন আশা করি ঠিক আছে সবকিছু সাউন্ড। আপনারা অবশ্যই আরেকবার একটু জানাতে পারেন যে সাউন্ড ঠিকঠাক যাচ্ছে কিনা। বাজার থেকে ছিলেন আমাদের সাথে, লিখেছিলেন উত্তরা ব্রিজ বাজার থেকে আমাদের সাথে ছিলেন মারুফ প্রামাণিক। হিমালয় সজীব ভাই লিখেছেন আমাদেরকে, সাথে আছি। সজীব ভাই অনেক অনেক ভালোবাসা রইল। বহুকাল সাক্ষাৎ নেই, তবে ভূতকালে সাক্ষাৎটা হয়েই গেল। ঈশ্বর জাহান লিখেছেন, আমি এখন আর বিছানা থেকে নামতে পারবো না, ভয় লাগছে। লিখেছেন আমাদেরকে অনন্য সুলতান, আমার একটি প্রশ্ন ছিল, বহুকাল সাক্ষাৎ নেই, তবে ভূতকালে সাক্ষাৎটা হয়েই গেল। ঈশ্বর জাহান লিখেছেন, এমনটি জানিয়েছেন সজীব ভাই, ভয় লাগছে। লিখেছেন আমাদেরকে অনন্য সুলতান, আমার একটি প্রশ্ন ছিল, বহুকাল সাক্ষাৎ নেই, তবে ভূতকালে সাক্ষাৎটা। ওকে ওকে, আচ্ছা, এমনটি জানিয়েছেন সজীব ভাই, ভয় লাগছে। লিখেছেন আমাদেরকে অনন্য সুলতান, আমাকে আনন্দ ছিলেন আমাদের সাথে। ওকে ওকে, আচ্ছা, আছে কিনা। ওকে, ধন্যবাদ। আর কোনো একদিন জানাবো। এখন সাউন্ড ঠিকঠাকভাবে যাচ্ছে কিনা আমাদেরকে একটু জানাতে পারেন কেউ একজন, খুব দ্রুত। আমরা চলে যেতে চাই আরেকটি ইমেইলে। যদি সব কিছু ঠিকঠাক থাকে আমি সরাসরি চলে যাব ইমেইলে।
তো যাই হোক, আমরা আনসার পেয়ে গেছি। তো থ্যাংক ইউ সো মাচ যারা যারা যুক্ত আছেন। এই মুহূর্তে আমি আর কথা বাড়াবো না, আমার হাতে আছে আরেকটি ছোট্ট একটা মেইল, সেই মেইলটি আপনাদেরকে পড়ে শোনাতে চাই। আসসালামু আলাইকুম রাতুল ভাই, আমি পূর্বপাড়া থেকে ফাইয়াজ বলছি। আশা করি আপনি অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি যে ঘটনাটি বলবো, এই ঘটনাটা আমার আন্টির কাছ থেকে শুনেছি। ঘটনাটি তার আপন ছেলের সাথেই ঘটেছিল, তাই আন্টির কাছে যেভাবে শুনেছি আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। তখন তার ছেলে নবম শ্রেণীর ছাত্র ছিল। পড়ালেখার পাশাপাশি সে খেলাধুলায় অনেক বেশি পারদর্শী ছিল। সে নিয়মিত স্কুল শেষে বিকেলে বন্ধুদের সাথে মাঠে খেলতে যেত, আবার সন্ধ্যায় বাসায় ফিরে আসতো সময় মতো। আমার আন্টি খেয়াল করলেন বেশ কিছুদিন যাবৎ সে রাত করে বাড়ি ফিরছে। তাকে জিজ্ঞাসা করলে সে বলে খেলতে দেরি হয়েছে। এটা মানা যায়, কিন্তু সে ইদানিং রাতে বাসার বাইরেও চলে যায়। তার মা তাকে জিজ্ঞাসা করলে সে বলে তার বন্ধুরা রেগেছে। তার মা যখন তার বন্ধুদেরকে জিজ্ঞাসা করেন, তারা বন্ধুরা প্রত্যেকেই উত্তর দেয় যে তারা তাকে ডাকেনি। এরপর তার মা তাকে দরজায় তালা দিয়ে রাখতো মাঝে মধ্যেই। তখন সে বাইরে যেত না, তবে সে প্রতি রাতে বাসার ছাদে যেত। সকালে বলতো রাতে কারো হাঁটার শব্দ পেয়ে সে ছাদে ওঠে, কিন্তু তারপর তার আর কিছু মনে থাকে না। এবং সকালে দেখে যে সে নিজের বিছানায় পড়ে আছে। এরকম একদিন রাতে সে আন্টি তার ছেলের চিৎকারে ঘুম থেকে উঠে ছাদে চলে যায় এবং সেখানে গিয়ে দেখে ছাদের গেট বন্ধ। এবং সেই চিৎকার পাওয়ার পর যখন তিনি ছাদে যান এবং ছাদ থেকে যখন ছেলের চিৎকার পান, তিনি সেখানে গিয়ে দেখেন যে ছাদের গেটে তালা দেয়া। এরপর তিনি যখন তার ছেলের ঘরের দরজায় এসে নক করেন, নক করতেই তার ছেলে দরজা খুলে তাকে জড়িয়ে ধরে। তিনি তার মা লিখেছেন তার মা ছেলেকে শান্ত করতে তার বিছানায় গিয়ে বসেন। তার ছেলের ভয় কাটানোর জন্য তিনি তার ছেলের সাথে কথা বলতে থাকেন, কিন্তু সে একবার নিচে আরেকবার তার মায়ের দিকে এবং বিভিন্ন দিকে তাকায়। তার মা ছেলের মনের ভয়টা বুঝতে পারে, তাই তার ছেলের সাথে কথা বলতে থাকেন। এভাবে কথা বলতে বলতে একটা সময় পর ফজরের আজান দিয়ে দেয় এবং সে তখন সরাসরি বিছানায় গিয়ে শুয়ে পড়ে, কোনো কথা না বলে। সকালে আন্টি যখন রান্না করছিলেন, তার ছেলে দরজায় এসে নিজেই কথা বলতে থাকে। আমি যখন রাতে শুয়েছিলাম তখন ছাদে ওঠার সিঁড়িতে কারো একটা হাঁটার শব্দ পাই। শব্দটা শুনে দরজা খুলে আমি দেখি একটা মেয়ে লাল শাড়ি পরে ছাদের দিকে যাচ্ছে। আমি আজকেও যেন কিছু ভুলে না যাই সে বিষয়টা খেয়াল রাখলাম। ছাদে উঠে কথাগুলো আসলে কিছু মিল পাচ্ছি না। ছাদে উঠে তাকে আর দেখতে না পেয়ে আবারও ফিরে এসে আমি যখন ছাদ থেকে নামতে ধরি তখন খেয়াল করি আমাদের বাসার পাশে যে গাছটা রয়েছে, আম গাছটা, সেই আম গাছের ওপরে সে মেয়েটি বসে আছে। মেয়েটি গাছে থাকা একটি পাখির বাসা থেকে পাখিটাকে মেরে খেতে থাকে। এই বিভৎস দৃশ্য দেখে আমি তৎক্ষণাৎ নিচে চলে আসি। ছেলের কথা শুনে আন্টি কিছুটা আঁচ করতে পারেন, তাই তিনি তার ছেলেকে সকাল সন্ধ্যা দোয়া পড়তে বলেন। কিছুদিন পর আন্টির বোন অসুস্থ হলে তিনি তার বোনকে দেখতে যান। তার ছেলেকে বললে সে বলে যে সে বাসায় থাকবে। এরপর উনি জানিয়েছেন যে তার আন্টির 2 ছেলে এবং 1 মেয়ে ছিল, তাই তিনি তার ছোট ছেলে মেয়েকে নিয়ে বাড়ি থেকে বের হলেন। বেরোবার সময় তার ছেলে তাকে বলে, মা আমি ঘরে বসে ফোন চালাবো, তাই বাইরে যাব না, তুমি বাইরে থেকে দরজাটা লাগিয়ে দিও। আন্টিও তাই করলেন। তার ছোট ছেলে মেয়েকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে দরজায় তালা দিয়ে হাসপাতালের দিকে রওনা হলেন তার ছোট বোনকে দেখার উদ্দেশ্যে। হাসপাতালে পৌঁছতেই রিক্সা থেকে নামার পর তার ছেলেমেয়েরা কেমন যেন করতে থাকে। তারা বারবার বলছিল তারা বাসায় ফিরে যাবে। আন্টি তখন বাধ্য হয়ে তার বোনকে কোনো মতো দেখে বাসায় ফিরে আসেন। বাসায় ফিরে দরজা খুলতেই তিনি যা দেখেন তা হয়তো কোনো মা ঠিকভাবে দেখতে চাইবে না। তিনি দরজা খুলে দেখেন তার বড় ছেলে ঘরে ফাঁসিতে ঝুলছে
তিনি তৎক্ষণাৎ দড়ির গিঁট খুলতে চেষ্টা করেন, কিন্তু অনেকবার চেষ্টা করেও তিনি ব্যর্থ হন, কারণ ফাঁসির দড়িতে কোনো গিঁট ছিল না। দেখে মনে হচ্ছিল ওটাতে যেন কোনো গিঁট নেই। এই দৃশ্যটা দেখে তিনি আরও বেশি ভয় পেয়ে যান এবং সঙ্গে সঙ্গে তিনি যে সকল দোয়া পারতেন আয়াতুল কুরসি পাঠ করে, যখনই আয়াতুল কুরসি পাঠ করেন সঙ্গে সঙ্গে দড়িটা খুলে যায়। রাতুল ভাই, আন্টি শুধুমাত্র এইটুকুই আমাকে বলেছিলেন, ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। আর আমার হাতে মোবাইল আচ্ছা কিছু সময়ের জন্য থাকে, তাই ঘটনাটি কয়েকদিন মিলিয়ে লিখেছি। ঘটনায় অনিচ্ছাকৃত কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ। ভয়ের শুরু এখানেই। আর এই মুহূর্তে আমরা ছোট্ট একটা মেইল শুনে এলাম, কিছু অদ্ভুত একটা ঘটনা যেটি ঘটেছিল ফায়াজ তার আপন ফুফাতো ভাইয়ের সঙ্গে। তো এই ঘটনাটির বেশ কিছু অমীমাংসিত দিক রয়েছে, যেমন ঘটনার শেষের দিকে যে বিষয়টি পেয়েছি যে আত্মহত্যা যে ছেলেটি করেছে, কী কারণে আত্মহত্যা করলো, এবং বাসা থেকে খুব স্বাভাবিকভাবেই উনি বেরিয়েছিলেন এবং সেখানে চলে গেলেন হসপিটালে, এবং হসপিটালে যাওয়ার পর সেখানে তার ছোট যে ছেলে মেয়ে ছিল তারা আসলে কোনো কারণে বারবার বলছিল যে বাসায় ফিরে যেতে, এবং বাসায় ফিরে এসে তিনি আসলে খেয়াল করেন যে তার বড় ছেলে তার রুমের মধ্যে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। তো এমন একটা জায়গা থেকে আসলে এই প্রশ্নটা এইভাবে দাঁড়ায় যে যখন তিনি দেখলেন যে সেই গলার দড়িটা খুলতে গেলেন, সেখানে দেখলেন যে সেই দড়িতে আসলে কোনো গিঁট ছিল না, অর্থাৎ সেই আত্মহত্যা করলে বা কেউ যদি গলায় দড়ি দেয় সেক্ষেত্রে দেখা যায় যে দড়িতে তো একটা ফাঁস টানাতে হবে, তাই না? তো উনি যখন খেয়াল করেন যে সেই ওনার ছেলেকে যখন নামাতে যান, তিনি তখন খেয়াল করেন যে সেই দড়িতে কোনো গিঁট ছিল না, এবং এই জায়গাটা থেকে আসলে তিনি খুব বেশি অবাক হয়ে গিয়েছিলেন। এবং আসলেই এই জায়গাটা আসলে সত্যি অমীমাংসিত যে কিভাবে সম্ভব একটা রশি কিভাবে কোনো গিঁট ছাড়া আসলে কিভাবে একটা ফাঁস হতে পারে। এটা বিষয়টা আসলেই একটু ভয়ানক টাইপের একটা বিষয়, আসলে অদ্ভুত একটা বিষয়। তো যাই হোক, যে সকল লিসেনার আমাদেরকে এই মুহূর্তে তারা আসলে আমাদেরকে জানাতে পারেন যে আপনাদের কাছে এটার কোনো উত্তর আছে কিনা। তো যাই হোক, অনেক ভালো লাগলো এই ইমেলটা, খুব ছোট হলেও অদ্ভুত এবং রহস্যজনক ছিল এই ঘটনাটি। তো যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছিলেন এবং শুনছিলেন তারা আমাদেরকে জানাতে পারেন যে আপনাদের কাছে কেমন লাগছে এই ঘটনাটি। তো আসলে আমি খুব বেশি কথা বাড়াতে চাই না, আসলে আমি চলে যাব আজকের অনুষ্ঠানের যে অতিথি আরিফুল ভাইয়ের কাছে, তার কাছে শুনবো এবং তার কাছে আসলে জানতে চাইবো যে এই ঘটনাটি কিভাবে সম্ভব, আসলে উত্তরটি জানার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি অনেকেই ছিলেন আমাদের সাথে, আমাদেরকে লিখেছিলেন মাসুদ আহমেদ লিখেছিলেন হাই, কোরবান আলী ছিলেন আমাদের সাথে, ইসরাত জাহান লিখেছেন যে ভাইয়া আচ্ছা আমার সাথে কোনো ঘটনা আছে কিনা জানতে চেয়েছেন, জিনের দেশে যেতে চাই কিভাবে যাব, সাজ্জাদ লিখেছেন সাউন্ড এখন ঠিক আছে, হাসানুর আহমেদ রিফাত লিখেছেন সম্পূর্ণ পরিবার নিয়ে শুনছেন আমাদের সাথে, আমাদেরকে আশরাফুল আলম মিলন। আচ্ছা, এরপর দেখতে পাচ্ছি ওয়াসিম ছিলেন আমাদের সাথে, মাহিম লিখেছেন কেমন আছেন ভাইয়া, হাসানুর আহমেদ নিলয় ছিলেন আসসালামু আলাইকুম রাতুল ভাই। আচ্ছা, লিখেছেন আমাদেরকে যুক্ত হয়ে গেলাম পোড়াবাড়ির মোড় থেকে আমি হাসানুর, অনেক ভয় লাগছে জানিয়েছে, শাহাদুল ভাইয়ের কাছে ঘটনা শুনতে চেয়েছে হাসানুর আহমেদ। আয়ুব লিখেছেন আমাদেরকে মনোহরপুর 2 নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে, লিখেছেন আমাদেরকে মাসুদা একবার আমার আর আমার মামাতো বোনের সাথে একটা ঘটনা ঘটেছিল, আপনি চাইলে আমাদের স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে পারেন, অথবা আপনি চাইলে আপনার ঘটনা আমাদেরকে লিখে পাঠিয়ে দিতে পারেন। অবশ্যই যে সকল মেয়ে মানুষ অর্থাৎ ফিমেল যারা আছেন তাদের রাত্রেবেলা আমাদের স্টুডিওতে আসার সুযোগ নেই, তবে আপনারা চাইলে দিনের বেলা আমাদের অফিস চলাকালীন সময় যে কোনো এক সময় এসে আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি আমাদেরকে রেকর্ড করে দিয়ে যেতে পারেন। লিখেছেন আমাদেরকে লাস্ট ইমেইলটা অনেক ভয়ে আর রহস্যজনক ছিল,
তানিশা তানহা লিখেছেন, ফাত্তাহুল ফিহা লিখেছেন, ভাইয়া অনেক ভয় লাগছে, মোবাসির ফারহান ছিলেন আমাদের সাথে, গাইবান্ধা শহর থেকে শুনছি, আমি গল্প বলতে চাই। মোবাসির ফারহান, আপনার সঙ্গে যোগাযোগ করা হবে, অথবা আপনি চাইলে আপনার ফোন থেকে আমাদেরকে মিসড কল দিতে পারেন এই নম্বরে 01713484465। এরপর দেখতে পাচ্ছি দ্বিতীয় মেইলটা খুব ভয়ানক ছিল, সাজ্জাদ লিখেছেন, শিহাব মিয়া লিখেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, 1 বছর পর শুনছেন, আগে রেগুলার আসতাম, মনে করেন সেই মেশিন ঘর থেকে যে আপনাকে চার দাওয়াত দিয়েছি, যে আমি ভয়ে আসিনি, এমনটিও জানিয়েছেন শিহাব মিয়া। মনে পড়েছে আপনি গত বছর শীতের মধ্যে বা তার আগে হয়তো বা আপনি আমাদেরকে কমেন্ট করেছিলেন যে আপনি একটি ফাঁকা পাথারের মধ্যে কোনো একটি মেশিন ঘর থেকে আমাদেরকে ভূতবেলা শুনতেন। তো যাই হোক, আপনাকে পেয়ে ভালো লাগলো এবং আপনি পুরনো স্মৃতি মনে করিয়ে দিলেন। এম জে মারুফ প্রামাণিক লিখেছেন, রেডিও সারাবেলার নাম্বারটি দিন। আমাদের রেডিও সারাবেলার নাম্বারটি হচ্ছে 01713484465। আচ্ছা, আয়ুব প্রধান ভাই লিখেছেন যে এই ঘটনাটি অনেক ভালো লেগেছে। হান্নান মিয়া লিখেছেন, আজকের ইমেলগুলো ইউটিউবে আপলোড হবে। জি, ইউটিউবে আপলোড হবে, কিন্তু অবশ্যই আমাদের নামে কিছু মানুষ অসাধু উদ্দেশ্যে তাদের নিজস্ব চ্যানেলে সরাসরি আমাদের ভিডিও ব্যবহার করছে, সেই চ্যানেলটি থেকে আপনারা দূরে থাকবেন। আমি বলে দিচ্ছি, আমাদের চ্যানেলের নাম হচ্ছে RJ রাতুল ভূতবেলা। এটি লিখে সার্চ করলে প্রথমে যে চ্যানেলটি আসবে সেটি সাবস্ক্রাইব করবেন। লিখেছেন আমাদেরকে রোজ, অনেক ভালো লাগছে। সিয়াম লিখেছেন, অনেক ভালো লাগলো। আচ্ছা আচ্ছা, লিখেছেন আমাদেরকে আরিফুল ইসলাম প্রিয়ন্ত, কি করলে আচ্ছা ভূতের সাথে দেখা করা সম্ভব? আসলে এটা আসলে আমি তো বলতে পারবো না, আপনার সঙ্গে যদি কখনো ভূতের দেখা হয়ে যায় তখন আপনি ভূতবেলায় এসে সেই ঘটনাটি শেয়ার করতে পারেন। লিখেছেন আমাদেরকে লাদেন, হেই রাতুল ভাই, কি অবস্থা? লাদেন, অনেক ভালো আছি, তুমি কেমন আছো? অনেকদিন ভূতবেলায় আসো না। লিখেছেন আমাদেরকে ইসরাত জাহান লিখেছেন, হুজুরের কাছে জানতে চাই, আচ্ছা আচ্ছা, কারা একটু ভয় পায়, মানে কম সাহস, তাদের কি করা উচিত? লিখেছেন আমাদেরকে জাহিদুল ইসলাম বরকত ভাই, রাতুল ভাই স্টুডিওতে আসতে চাই, কিভাবে আসবো? আপনি প্রথমে বাংলাদেশে আসেন, তারপর জানিয়েন না আপনাকে, আপনি যেখানে যাবেন সেখানে আমাদের স্টুডিও চলে যাবে। লিখেছেন রাতে ঘুমানোর সময় কোন দোয়া পড়ে ঘুমাবেন? আচ্ছা ঠিক আছে, আমরা এই সকল কিছুর আনসার আমাদের আরিফুল ভাইয়ের কাছ থেকে জানবো। তো ভাইয়া, আসলে আমি আপনার থেকে জানতে চাই যে কিছুক্ষণ আগে যে ঘটনাটি শেয়ার করলাম, তো সেই ঘটনাটি এরকম ছিল যে একটা ক্লাস 9-এর একটা ছেলে, তো ওর সাথে মাঝে মধ্যে কিছু ঘটনা ঘটতো, যেমন স্বাভাবিকভাবে সেই স্কুল ছুটির পরে স্কুলে খেলাধুলা করতো এবং সেখান থেকে ফিরে আসতো। তার মা লক্ষ্য করে যে বেশ কিছুদিন থেকে তার চালচলনে পরিবর্তন এসেছে, যেমন সে একটু দেরি করে ফেরে, রাত্রেবেলা দেখা যায় যে কোনো কারণ ছাড়াই বাইরে যায়, এবং অনেক সময় দেখা যায় যে বাসার ছাদে গভীর রাতে সে একা একা উঠে যাচ্ছে। তো তার মা যখন প্রশ্ন করে, সে কোনো উত্তর দিতে পারে না। সে বলে যে আমি একটা লাল শাড়ি পরা একটা মেয়েকে দেখেছি ছাদের উপরে উঠতে, এবং ছাদের উপরে যখন সে ছেলেটি যেত সে নিজেও দেখতো না যে ছাদের উপর কেউ আছে, কিন্তু ওখান থেকে যখন সে নামতে ধরে বা সিঁড়ি দিয়ে যখন ভিতরে আসতে ধরে, তো তখন সে খেয়াল করে যে তার বাড়ির পাশে যে আম গাছ আছে, সেই আম গাছের একটি ডালের ওপর লাল শাড়ি পরা সেই মেয়েটি বসে আছে, এবং তার হাতের পাশে একটা যে পাখির বাসা ছিল সেখান থেকে সেই একটা পাখিকে জীবন্ত সে চিবিয়ে খাচ্ছে, এরকম একটা দৃশ্য। তো এর পরদিন আসলে তার মা কোনো এক কারণে তার বোনকে দেখতে হসপিটালে চলে যায়। তো ওই ছেলেকে বলে যে তুমি যাবে কিনা আমাদের সাথে? সেই ছেলেটি বলে যে না, আমি বাসায় থাকবো। এবং তার মা যখন ওখান থেকে ফিরে আসার পর দেখে যে তার ছেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। কিন্তু আত্মহত্যা করার পর্যন্ত ঘটনাটা পর্যন্ত ঠিক ছিল, কিন্তু তার মা যখন দড়িটা খুলতে যায়, তো তখন তিনি খেয়াল করেন যে সেই দড়িতে কোনো গিট ছিল না। আসলে গলায় ফাঁসি দিতে হলে তো অবশ্যই একটা গিটের প্রয়োজন আছে, তাছাড়া একটা দড়ি তো সোজা পেঁচালে তো গলায় ফাঁস আটকাবে না। তো এই যে উনি যখন আবার আয়াতুল কুরসি পড়েন, তো সেই সময় আসলে ওই দড়িটা খুলে যায়। কিন্তু তার আগে পর্যন্ত উনি বেশি অবাক হন যে ওই ফাঁসটাতে ওনার ছেলের গলায় যে দড়ি দিয়েছে সেখানে কোনো গিট ছিল না। এটি আসলে কি কারণে সম্ভব বা কি কারণে হতে পারে? জি ভাই, প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ। এর মেইন কারণ হচ্ছে ভাই, ওই ছেলের যে ফাঁস দিছে, গলায় যে দড়ি দিছিল সেই দড়িতে কোনো গিট ছিল না। ওই ছেলে যে প্রথম ভয় করছিল, ওই ভয়ানক বিষয়টাই হচ্ছে ওই ছেলের সঙ্গে খুব ভালো অন্যায়কারী একজন জেন্টস ছিল, ওই যিনি তাকে এইরকম কাজ করছে। ওরা জেনে তাকে কি করছে, আত্মহত্যা করছে, মানে জেনে অপমৃত্যু করছে। ওরা জেনে তাকে মেরে ফেলেছে। মূল উদ্দেশ্য হচ্ছে এটাই, কোনো খারাপ জিন যদি তার সঙ্গে এরকম করে, তাহলে ওরা জেনেরই আসর, জেনে তাকে ওইভাবে মৃত্যু দিছে। জেনেরই কি
ম্যাজিক। আচ্ছা ঠিক আছে, আমরা যাই হোক এবারে আমরা আর কোন ঘটনা শুনবো, যেহেতু সময় কিছুটা কম আছে আমাদের হাতে, তো আরেকটা অভিজ্ঞতার কথা শুনি আপনার। আমার কাছে তো ভাই আপনি যদি কোনো কোশ্চেন করেন তাহলে কোশ্চেনের উত্তর দেই, না হলে ঘটনা আসছে, আরো ভয়ানক ঘটনা আসছে। জি জি জি। আচ্ছা আমরা আসলে এই পর্যায়ে যেহেতু অনেকেই জানতে চাচ্ছিলেন যে মানে কিভাবে আমরা সুরক্ষিত থাকতে পারি এই ব্ল্যাক ম্যাজিক বা কেউ যেন আমাদের ক্ষতি না করতে পারে এই বিষয়গুলোতে, যেহেতু আপনি একজন কবিরাজ এবং সবসময় আপনাকে পাই না, এবং আসলে এই যে ওঝা কেন্দ্রিক যে ঘটনাগুলো সেগুলো আসলে খুব বেশি প্রচারিত হয় না, কারণ তো সেদিক থেকে আমি আসলে যেহেতু আপনাকে পেয়েছি আপনার কাছে জানতে চাই, এবং অনেকে প্রশ্ন করেছেন যে কিভাবে আমল করলে আসলে জিন যদি কোনো ব্যক্তি হাজুর করাইতে চাই আমি কবিরাজি ফাঁস করে দিয়ে যাই ভাই। আচ্ছা আমি তো নিজেও কবিরাজ, কারণ অনেকে বলতে চায় না। প্রশ্নটা ওটা ছিল না, প্রশ্নটা এটা ছিল কিভাবে আমল করলে আমরা ওই জিন থেকে বা আসর থেকে হেফাজত থাকতে পারবো। অনেকে আছে যদি কোশ্চেন করে যে আমরা জিন দেখতেছি, যেমন এক ভাই কমেন্টে বলছে যে জিন কিভাবে আমরা দেখবো, মানে ভূতকে কিভাবে দেখবো, ভূতকে কিভাবে দেখবো। আচ্ছা তো যদি দেখতে চায় তো ভাইকে আমি বলবো যে কোরআনুল কারিমের সূরা জিন্নি আছে ভাই, জিন হাজির করার জন্য। সূরা জিন্নি আপনি একাকী বসে সূরা জিন্নি তেলাওয়াত করেন, জিন আপনার সামনে হাজির হয়ে যাবে। জি, জিন যখন হাজির হয়ে যাবে একদম সরাসরি আপনাকে বিকল দেখা দেবে না। আপনি মনে করেন একটা সাউন্ড পাবেন, একে মৌমাছি যখন তাক থেকে উড়ে যায় না, জি জি, এইরকম একটা সাউন্ড পাবেন, আপনার চারপাশ দিয়ে ঘোরাঘুরি করবে। আচ্ছা আচ্ছা। আপনি যদি দেখতে চান তখন কোরআনুল কারীম থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, সরাসরি আপনার সামনে হাজির হয়ে যাবে জিন মানুষের রূপ ধারণ করে। জি, আপনি সরাসরি কথা বলেন জিনের সঙ্গে। আচ্ছা আচ্ছা। যদি সাহস থাকে আমি সেই ভাইকে বললাম যে ভাই এই কাজ চালাও, সে সরাসরি জেনের সঙ্গে দেখা করবে এবং কথা বলুক। জি জি জি। আর জেনের আসর থেকে যদি আমরা হেফাজত পেতে চাই তাহলে মূল বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আমল। মেন আমল হচ্ছে আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। জি, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের প্রতি অটল থাকে, যদি এই 5 ওয়াক্ত নামাজকে সে পাবন্দি করে, 5 ওয়াক্ত নামাজ যদি সে পড়ে আর নামাজের পরে পরে বান এবং জেনের অসহসা, জেনের আসর থেকে হেফাজত থাকবে। যে কেউ বান মারুক, বান শরীরে লাগবে না। আচ্ছা আচ্ছা। এর জন্য হচ্ছে সূরা ফাতিহা ওই ব্যক্তি পাঠ করবে 7 বার, সূরা ইখলাস পাঠ করবে 3 বার, এবং সূরা ফালাক পাঠ করবে 1 বার, সূরা নাস পাঠ করবে 1 বার, দরুদ শরীফ পাঠ করবে 3 বার। আচ্ছা আচ্ছা। এগুলো পাঠ করিয়ে ওই ব্যক্তি হাতে ফু দিবে, দিয়ে 3 বার শরীরে কি করবে, মোচন করবে। আচ্ছা আচ্ছা। 3 বারের শরীর কি করবে, মোচন করবে, তার শরীর অটোমেটিকলি বন হয়ে যাবে। এখন যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে বন মারে, সে বানও তাকে লাগবে না, জেনের কোনো আসরও তার লাগবে না। আচ্ছা আচ্ছা, ওকে। বেশ চমৎকার ছিল। আপনি এর আগের বারও যখন এসেছিলেন তখনও বলে গিয়েছিলেন, তারপরও যারা নতুন লিসেনার আছে আসলে তাদের জন্য আসলে আমি প্রশ্নটি আবারও করা। তো ভাইয়া এবার আপনার কাছে প্রশ্ন যে মানে কোন টাইমটাতে আসলে জিনের উপদ্রব বেশি হয়, বা কোন টাইমগুলোতে মানুষ আসলে বেশি জিনকে মানে মানুষকে আসর করে জিনটা? জি, নির্দিষ্ট একটা টাইম আছে ভাই, সেই টাইম হচ্ছে আপনার জহরের নামাজের পূর্বে, অতএব আপনার আযানের 15 মিনিট অথবা 10 মিনিট বাকি আছে এই সময়। জি জি। জিন কিন্তু মসজিদের 2 সময় নামাজ পড়বে, জামাতের সহিত নামাজ পড়বে না। আচ্ছা আচ্ছা। যেগুলো জিন থাকে আমাদের সচরাচর, এরা 2 সময় কিন্তু নামাজ পড়ে। জি। একটা হচ্ছে হয় জামাতের পর, আপনি মসজিদে নামাজের সময় দিয়েছেন যে এই সময় আমাদের জামাত শুরু, আমরা কাতারবন্দি এই সময় গিয়ে জামাতের সহিত নামাজ পড়বো, সময় দিচ্ছেন, কিন্তু জিন জামাতে নামাজ পড়বে না। আচ্ছা। আর যদিও নামাজ জামাতের সাথে পড়ে, আর আমার জানা মতে আমি যতগুলো কিতাব পড়েছি ভাই, কিন্তু জিন কখনোই মানুষের সঙ্গে কাতারবন্দি হয়ে নামাজ পড়বে না। সে একাকী নামাজ পড়তে পছন্দ করে। বোঝা গেছে? সে একাকী নামাজ পড়ে। এই জন্য ওই আপনার আযানের পূর্বে জিন আসিয়ে কিন্তু নামাজ পড়ে চলে যায় মসজিদ থেকে। আর অতএব যদি দেখে যে তার সময় হয়নি, তাই সময় পাইতেছে না, ওই জিন সময় পাইতেছে না, তাহলে জামাতের শেষে সে নামাজ পড়ে যাবে। এখন এই সময়টা আমরা নির্ধারণ করি আযানের পূর্বে আপনার 12:30 থেকে নিয়ে মনে করেন যে 12:45 পর্যন্ত। আচ্ছা আচ্ছা। 12:30 থেকে নিয়ে 12:45 পর্যন্ত হচ্ছে এটা একটা আযানের আগের সময়, না আযানের পূর্ব মুহূর্তের সময়। এই সময়ে জিন কিন্তু মসজিদে অবস্থান করে। আচ্ছা আচ্ছা। নামাজের জন্য। হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে তার মানে জিনদের নামাজের ওয়াক্ত। নামাজের ওয়াক্ত। আচ্ছা আচ্ছা। আর একটা হচ্ছে জামাতের পর। হ্যাঁ হ্যাঁ। যেমন আপনার 2টার সময় মনে করেন নামাজ শেষ, 1:30টার সময় যদি আমরা নামাজ পড়ি জামাতের সহিত, 2টা হইতে হইতে নামাজ একদম শেষ হয়ে যায় আমাদের। আচ্ছা। আমরা মসজিদ থেকে সবাই বেরিয়ে পড়ি, তাহলে ওখানে দেখেন 3টের সময় ওইদিকে একটু বেলা অতিক্রম করার পরে 3টের সময় আবার জিনের নামাজের সময়। জি জি। সে জামাতে নামাজ পড়বে না, সে আসে একাকী নামাজ পড়বে। আচ্ছা আচ্ছা। বেলা দুপুর, তখন আপনার হচ্ছে 12টা পার হয়েছে, এখন খারাপ হয়ে যায়, একদম খারাপ দুপুর বলা হয় সেটাকে। জি। এই দুপুরের সময়
এবং হচ্ছে বিকাল 3টার সময়, আর একটা হচ্ছে মাগরিবের ওয়াক্তর আগেই। আচ্ছা আচ্ছা, মানে মাগরিবের আযান হবে এখন, এর পূর্ব মুহূর্তে, জি, এর আগের সময়। এই সময়ে জিনরা মসজিদে অবস্থান করে, নামাজ পড়ে, আচ্ছা, খেলা দিয়ে চলাফেরা করে। আর একটা হচ্ছে রাত গভীর, আপনার মনে করেন যে ফজরের ওয়াক্তর আগেই, গভীর রজনীতে জিনদের চলাফেরা। এই সময়, এই সময় যদি কোনো ব্যক্তি চলাফেরা করে রাস্তাঘাটে, অবশ্যই সাবধানের সহিত চলাফেরা করবে। আচ্ছা, এই সময় জেনার আসর হয়। আর এই সময়টার মধ্যে যদি পাশ থেকে, দর্শকদের উদ্দেশ্যে বলতেছি, পাশ থেকে যদি কোনো মেহমান ডাকে এরকম, তাহলে অবশ্যই বুঝতে হবে ওই মেহমান আমার জিন, আচ্ছা আচ্ছা, কোনো মানুষ নয়। রাত আপনার গভীর হয়ে গিয়েছে, আপনি একাকী পথ চলতেছেন, এই সময় পেছন থেকে যদি কোনো ব্যক্তি ডাক দেয় মানুষের সুরে, তা আপনি কল্লা ঘুরিয়ে দেখবেন মানুষ নাই, বোঝা গেছে? দেখলেন মানুষ নাই, তাহলে আপনার ভাবতে হবে সেই মুহূর্তে কি তাহলে তাকে আসর করবে জিন? না, এই মুহূর্তে না। যদি ওই জিন ভালো হয়, আর যদি সে ভয় পায়, মনে মনে যদি ভয় পায় যে আমি ভয় পাইতেছি, এখন যদি কোনো আমার একটু সাহায্যকারী থাকতো, আমাকে বাসা পর্যন্ত পৌঁছে দিত, তাহলে জিন কিন্তু তখন ওই সময় রূপ ধারণ করে ফেলবে। হয় আপনার সামনে কুকুর হবে, অথবা না হলে বিড়াল হবে। আচ্ছা আচ্ছা, এমন একটা হয়ে যাবে। তারপর এক কালার হবে ভাই, হয় কালো অথবা সাদা। আচ্ছা, হয় কালো না হয় সাদা। আচ্ছা, এখানে কি এই রং দেখে কি বোঝার উপায় আছে যে এই জিনটা ভালো বা খারাপ? হ্যাঁ, রং দেখে উপায়, যেটা বেশি মাত্রা সাদা হবে এটা অবশ্যই ভালো হবে, আর যেটা কালো হবে এটা ভালো হবে, কিছুটা খারাপও হবে। যদি আপনি ওই কালো দেখে মনে করেন যে এত রজনী, গভীর রজনী, রাত অনেক, এই সময় কুকুর কেন আমার পেছনে, আমার সামনে, আচ্ছা আচ্ছা, এমন যদি ভাবেন, আপনি সেই কুকুরকে লাথি মারেন, তারপর কিন্তু আপনাকে কি করবে না, আশ্রয় দেবে না, কামড়ও দেবে না, সে আপনার উপকারে আসছে। আর শুধু তার প্রতি আপনি অন্যায় চালান, তাহলে কিন্তু আপনার প্রতি সে অন্যায় চালাবে। বোঝা গেছে? এখন ওই জিন এইভাবে মানুষের উপকার করবে। কিভাবে? যদি ভালো হয় ওই জিন, আচ্ছা, তাহলে আপনার সামনে পরিবর্তন হয়ে যাবে। অতএব মনে করেন যে যদি এইরকম রূপ না ধারণ করে, আর একটা আছে, এটা যে আমার কবিরাজের যে বই আছে, সে বইয়ের মধ্যে আছে কেমন রূপ ধারণ করবে। আর একটা আছে, সেটা হচ্ছে অজগবে আপনার সামনে যা একটা মানুষের রূপ ধারণ করলো, কেমন রূপ? হয়তো আপনার পরিচিত একটা লোক আছে, যে আমার পরিচিত এই লোকটা আছে, চাচা, ভাই, বা যে কোনো একটা পরিচিত লোক আপনারা আছে, যে অমুক আঙ্কেলের মতো দেখা যায়, একে তার মতো দেখা যায় অজগবি, সে আপনার সামনে সামনে যাবে, আপনাকে পেছনে রাখবে, এরকম আপনার উপকার করবে, সামনে সামনে যাবে, আপনি ডাকবেন সে শুনবে না, আপনাকে বাসা পর্যন্ত পৌঁছে দেবে। অজগবি আপনি দেখবেন আরেক দিকে তাকাইছেন, অন্যদিকে আপনার নজর দিয়ে তাকাইছেন, দেখবেন সামনে ঘুরিয়ে আর নাই, তখন কিন্তু আপনি ভাবতে পারেন যে এটা জিন, সে আমার সাহায্য করছিল, আমার সহযোগিতা করছিল, বাসা পর্যন্ত পৌঁছে দিচ্ছে। আর যদি খারাপ হয়, তাহলে আপনার পেছন থেকে ডাকবে। আচ্ছা, যদি ভালো হয়, আপনার উপকার করে, তাহলে সে কিন্তু হয় মানুষের রূপ নিয়ে সামনে যাবে, অথবা কুকুর বিড়ালের রূপ নিয়ে কি হবে, সামনে যাবে, আপনাকে বাসা পর্যন্ত পৌঁছে দেবে। আর যদি খারাপ হয়, এখানে একটা ভালো পয়েন্ট আপনি বললেন, মানে যদি ভালো জিন হয়, সে হচ্ছে আপনার পাশে আসবে, না হয় আপনার সামনে যাবে, সামনে যাবে, ভালো হলে সামনে যাবে, আপনাকে সহযোগিতা করার জন্য। হ্যাঁ, আর যদি খারাপ জিন, পেছন থেকে তিনবার ডাক দিবে, পেছন থেকে রাখবে, তিনবার ডাকবে, পেছন থেকে তিনবার ডাক দিবে, ভিন্ন আওয়াজ, মানে ভিন্ন আওয়াজ, একই আওয়াজে তিনবার ডাকবে না। জি জি, একই আওয়াজে, একই ভয়েসে যে আপনাকে তিনবার ডাকবে তা না, তিনটা আওয়াজ ভিন্ন রকম হবে। আচ্ছা, তিনটা আওয়াজ ভিন্ন রকম হবে। হ্যাঁ, আচ্ছা, প্রথমটা একটা বৃদ্ধা লোকের মতো হবে, দ্বিতীয়টা একটা ইয়ং মানুষের মতো, ইয়ং জেনারেশন মানুষের মতো হবে, ইয়ং বয়সের মতো, তৃতীয়টা হবে হয় মহিলা, অথবা একটা কুকুর বিড়ালের সাউন্ড পাবেন আপনি পেছন থেকে, এরকম হবে, এরকম আওয়াজ হবে, এরকম তিনটে সময়, তিনটে ডাক দিবে এই জিন, তিন সময়ে তিন রকমের কণ্ঠ দিয়ে ডাক দিবে আপনাকে। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন আমার, সেটা হচ্ছে মানে কোন জায়গাগুলোতে বিশেষ করে এই জিনগুলো থাকে, বা এই খারাপ জিন বা ভালো জিন যেটাই বলুন, মানে কোন জায়গাগুলোতে বিশেষ করে এই মানে জিনরা থাকে আসলে? মানে কিছু কিছু নির্দিষ্ট কিন্তু স্পট আছে, যেমন আমি শুনেছি যে অনেক সময় পুরনো কিছু বাড়ি, রেল লাইন বা এরকম কিছু জায়গায়, মানে আপনার কাছে জানা মতে, আপনার অভিজ্ঞতা অনুযায়ী কোন জায়গাগুলোতে আসলে এরকম খারাপ জিনগুলো থাকে? যে খারাপ জিনগুলো মেইন উদ্দেশ্য হচ্ছে মসজিদের পাশে, জি, জিন তো আমল করে ভাই, নামাজ পড়ে, কিন্তু যদি খারাপও হয় তারপর কিন্তু নামাজ ছাড়ে না, জি, নামাজ পড়ে। কিন্তু এই জিনগুলো বেশি থাকার যেটাই, সেটা হচ্ছে আপনার তিন রাস্তার মাঝখানে যদি কোনো থাকে, আপনার বট গাছ থাকে, আচ্ছা, তেঁতুল গাছ থাকে, বড়ই গাছ থাকে, এই গাছগুলোর মধ্যে তিন রাস্তা, মানে বেজোড়া রাস্তা যেগুলো, আচ্ছা আচ্ছা, এইগুলো বেজোড়া রাস্তার মাঝখানে এরকম যদি গাছ থাকে, সেই গাছের দিন থাকবে। এবং মসজিদের সাথে যদি এইরকম কোনো গাছ থাকে, এই গাছগুলো যদি মসজিদের সাথেও থাকে, সেখানেও জিন থাকবে। বাট এই গাছগুলো যদি নাও থাকে, তারপরও প্রত্যেকটা মসজিদে জিন থাকে, প্রত্যেকটা মসজিদে জিন আছে। এবং মাদ্রাসা,
অনেক আগের পুরাতন মাদ্রাসা, সে মাদ্রাসায় কিন্তু জিন অবস্থান করে, জিন থাকে। এবং রাস্তার চলাফেরার ক্ষেত্রে হয়তো ওই জিন ওই মসজিদের কাছাকাছি যদি না থাকে, এই রাস্তা অনেক দূর, মনে করেন যে আপনার মসজিদ থেকে প্রায় 1 কিলোমিটার দূরের রাস্তা, সেখানে এই জিন অবস্থান করে, ওই গাছে অবস্থান করে। বেশি করে বট গাছ, বেশি করে বট গাছ এবং বড়ই গাছ, এই গাছগুলোর মধ্যে জিন অবস্থান বেশি করে। আর রাস্তার যে সাইডগুলো, 3 রাস্তার মাঝ যেখানে পড়ে, সেখানে যদি এরকম ধরনের কোনো গাছ থাকে, এই গাছের মধ্যে অবশ্যই জিন থাকে। আচ্ছা আচ্ছা। এবং বেশি করে থাকে হচ্ছে প্রত্যেকটা মসজিদে, প্রত্যেকটা মসজিদে জিন আছে। জি আচ্ছা, তো অনেক কিছু জানা হলো আপনার থেকে আজকে। তো আমরা যাই হোক, যেহেতু সময় অনেক কম আছে, অলমোস্ট 10 থেকে 12 মিনিটের মতো সময় আছে, তো এই সময়ের মধ্যে আপনার আরেকটি অভিজ্ঞতার কথা শুনতে চাই, মানে যেটিতে আপনি আসলে সফল হয়েছেন বা এরকম কোনো ভৌতিক ঘটনা। আমার নিজের সাথেও ঘটে গেছে ভাই অনেক ঘটনা, সেগুলো তো এর আগে অবশ্যই বলছিলাম যে আমি হচ্ছে এক রোগীর বাসা থেকে, এটা আপনার প্রায়, আমি তো প্রায় আপনাদের এই স্টোরিতে মনে করেন যে অনেক দিন হবে, প্রায় তো 3-4 মাস হয়ে যাবে। হ্যাঁ, এতদিন পর আসলাম না। জি, মনে করেন রমজানের আগে আপনার হচ্ছে শাবান মাসের ওই দিকে এক জায়গায় গিয়েছিলাম অনেক রাইতে ভাই, বাড়ি বন্ধ করতে গিয়েছিলাম। তো ওই বাড়ি বন্ধ করতে গিয়েছিলাম, সে বাড়ি বিশাল বড় রাজবাড়ির মতো বাড়ি ভাই, দেখলাম যা। তো লোক হচ্ছে আমার, আমি যেখানে মাদ্রাসা দিয়েছি হাট দাঁড়িয়ে পুরে, ওইখানে যে আমাদের ওই যে ব্যাংক আছে, সোনালী ব্যাংক আছে, ওই ব্যাংকের হচ্ছে উনি ম্যানেজার। আচ্ছা, তো ওনারে বাড়ি, গ্রামের বাড়ি সাদলাপুর, মানে আপনার হচ্ছে সাদলাপুরে বাসা, পসার বাজার, এখানে হচ্ছে ওনার বাসা। ওনার গ্রামের বাড়িতে উনি এখানে বাসা ভাড়া নিয়ে থাকে ফ্যামিলি সহকারে। তো গ্রামের বাড়িতে হচ্ছে মা বোন সবাই মিলে থাকে। তো অনেক দিন পর, প্রায় ওই বাড়িটাতে ওরা 2 বছর পর যায় ঢুকছে। 2 বছর পর যখন বাসায় গেছে, তো অনেক দূর করে বাসা ঢেলাঢেলি করে, অনেক বাচ্চা বলে বাথরুমের ভেতরে কান্না করে, আবার ঘরের জানালা খোলা রাখলে নাকি কে যেন বড় হাত, মানে তার ওয়াইফের কাছে কে যেন আসে বড় হাত নিয়ে, হাতে অনেক বড় বড় পশম, অনেক বড় বড় হাতের আঙ্গুলের আশিগুলো লম্বা, এরকম খামসা মারে বলে আসিয়ে নাকি। আচ্ছা আচ্ছা, ওনার ওয়াইফের মুখে শরীরে এমনই করে, ওনার ওই প্রচন্ড ভয় পাওয়া গেছে। তো উনি একদিন আসে আমাকে বললো, দাঁড়িয়ে পড়ে আমার মাদ্রাসায় আসলো, আসে বললো যে হুজুর আমার বাসায় এরকম সমস্যা, আমি থাকতে পারতেছি না, আপনি যদি একটু আসতেন দেখতেন একটু বাসাটা যা যে কি সমস্যা হয়েছে। আমার মা, আমার ওয়াইফ, আমার মেয়ের কানে নাকি হচ্ছে বাচ্চাদের কান্নার আওয়াজ আসে, যে কোনো বাচ্চা যেমন থাকলে ফেলে রাখি গেলে কান্না করে বা মার দিলে কান্না করে, এমন কান্নার আওয়াজ আসে, আপনি যদি একটু বাসায় আসতেন সেজন্য দেখতেন। আমি গেলাম ওনার বাসায়, ভাই কয় না আজকে আপনার যাইতে হবে। আচ্ছা আচ্ছা, আমাকে বলতেছে আজকেই যাইতে হবে আপনার। বললেন আজকে তো আর যাওয়া হয় না ভাই, তো আগামীকাল যাই। তখন আমাকে বলতেছে না আজকে যাইতে হবে, আপনি চলেন, আমার অফিসের কাজ শেষ, চলে যাব, আপনি আমার সঙ্গে চলেন। অনেক বললাম যে আচ্ছা চলেন যাই। গেলাম ওনার সঙ্গে আমি। তা আমি বললাম যে উনি আমাকে বলতেছে আমার গাড়িটিতে চলেন আপনি, আপনাকে আবার রাখি যাবো। তা আমি গেলাম ওনার সঙ্গে, ওনার বাসা যখন অবস্থান করলাম, দেখলাম যত সুন্দর বাসা ভাই, বিশাল বড়, একদম রাজপ্রাসাদের মতো বাসা। আচ্ছা আচ্ছা, ওই বাসায় যখন আমি গেলাম, তারপর বাসা মাশাআল্লাহ দেখি খুব পছন্দ হলো, যে এত সুন্দর বাসা আপনারা থাকেন না, তারপরও যে আপনারা চাকরি করেন, বাসা ভাড়া নিয়ে থাকেন ফ্যামিলি নিয়ে। সে বাসা 2 বছর থেকে থাকে না, 2 বছর বা সে বাসায় যায় ঢুকছি। আচ্ছা, 2 বছরে কোনো কারেন্টের বাতি টাতি কিছু দেওয়া ছিল না ভাই। তো সেখানে তো জিন বিরাজ করবেই। একটা মানুষ যদি একটা না 3 মাস না থাকে একটা বাড়িতে, অবশ্যই সে বাড়িটার মধ্যে কোনো উপশস্য জাতীয় বাস করে, উপশস্য জাতীয় কোনো প্রাণী বাস করে ওই বাড়িতে। তারা 2 বছর থেকে নাই, অবশ্যই সেখানে উপশস্য প্রাণীর নজর আছে এবং তারা বাস করে। তাই আমি ওখানে যা হচ্ছে ওনার এলাকার এক পাতা আছে, তুলসী পাতা নাকি, ওনাকে ডাকিয়ে আনা হলো। তো ওনার গায়ের উপরে ভরণ দিলাম। তো উনি বলতেছে যে আমরা এগুলো বাড়ি দখল করে ফেলছি। জিন, জিন তার ফ্যামিলি নিয়ে আছে। আচ্ছা আচ্ছা, তার ফ্যামিলি নিয়ে জিন বাস করতেছে। উনি ওনার ওয়াইফকে নিয়ে যখন যে ঘরে থাকে, যে রুমে থাকে, ওখানে জিন বাস করতেছে তার ফ্যামিলি নিয়ে। আচ্ছা আচ্ছা, মুসিবত না? তারা যখন থাকে তাদের অসুবিধা হয় না? তো এখন হচ্ছে যখন পাতার গায়ে আমি সাটা দিলাম, তখন হাসুর করলো, জেন হাজুর করাইলাম, তখন ওই পাতা বলতেছে যে আমি জিন, আমার ফ্যামিলি সহকারে আমি এখানে আছি। তো বললাম যে আপনার বাচ্চা কয়জন? বলতেছে যে আমার ফ্যামিলি সহকারে আছি, বাচ্চা কয়জন সেটা তো আমি বলবো না। আচ্ছা আচ্ছা, এইভাবে বলতেছে আমার। আপনি ফ্যামিলি সহকারে থাকেন, কিন্তু এটা তো মানুষের
গৃহ মানুষেরা বানাইছে পরিশ্রম করে, তা আপনি কেন থাকবেন কেন? আপনি নিজে গৃহ তৈরি করে সেখানে থাকেন, নিজে একটা বাসা তৈরি করে সেখানে থাকেন, আপনি আরেকজনের বানানো বাসার মধ্যে এসে উঠছেন, এটা কিভাবে সম্ভব? চলে যান আপনি। বলে না, ওনারা তো বাসা থাকে না, আমি বাসায় আছি এবং আমি তাদের বাসাটা পাহারা দিতেছি। বলে তাহলে বলো তো যে ওনাদের বাসার থেকে কি কি হারিয়ে গেছে, কি কি চুরি হয়ে গেছে। জি, তখন সরসর করে বলা শুরু করছে যে ওনারে আপন ভাই ওনার বাসা থেকে ওনার ফ্যান খুলছে। আচ্ছা আচ্ছা, ওনার ফ্যান বিক্রি করে খেয়েছে খুলিয়ে। তারপর হচ্ছে ওনার ডয়ারে টাকা ছিল, টাকা রাখি গেছিল উনি 50,000, সে টাকা ওনার আপন ভাইয়ে নিয়েছে। এবং গ্রামের কিছু ছোট বড় চ্যাংরা আছে, এই চ্যাংরাগুলো হচ্ছে ওনার ঘর থেকে ফ্রিজ বাড়ি করছিল। জি, এগুলো চুরি হয়ে গেছে, সেটাও শুনলাম জেনের কাছ থেকে, যেগুলো চুরি হয়ে গেছে। আমি এখন আছি, আর কেউ থাকতে পারতেছে না, কেউ আসে না। কেউ যদি আসে, আমি তার বাড়ির সামনে উঠানোর উপর, আঙিনার উপর তার বাড়ির সামনে আমি একদম সাদা পরপরা কাপড় পরে একদম আমি হুজুর সেজে থাকি। আমাকে দেখে ভয় তো আর তারা বাড়ির ভেতরে প্রবেশ করে না। আচ্ছা আচ্ছা, জেনে ভেবে বলতেছে যে আমি থাকি, তার অসুবিধা কি? সে আমাকে তার এই বাসা ছেড়ে দোক, আমি এখানে থাকি, সে আর একটা রুমে থাকুক। জি, এখন আমি তাকে বললাম যে ভাই, আপনার বাড়ির তো পাহারাদার উনি, মনে করেন যে আপনার বাড়ির একজন রাহাবার, সে পাহারা দেয় আপনার বাড়ি। জি, মোটামুটি আপনার জন্য ভালো চোখে না থাকা যাবে না। উনি তো হচ্ছে আমার ওয়াইফের প্রতি জুলুম করতেছে, আমার ওয়াইফ তো ঘুমাইতে পারতেছে না, সে ঘুমাইতে গেলে তার হাত দেখে আমার ওয়াইফকে মানে ডিস্টার্ব করে, আমি থাকতে দেবো না ভাই, তাড়িয়ে দেন। যখন বললাম যে ভাই তাড়িয়ে যদি দেই তাহলে তাকে বলি, তখন আমি বললাম যে তুমি চলে যাও, তাহলে তোমাকে থাকতে দেবে না, যেহেতু মানুষের এটা বাসা, তোমার কিভাবে থাকতে দেয়? তুমি যদি আবার অন্যায় করো, এখন বললে তো অন্যায় করবো না, তার বাড়ি আমি পাহারা দেবো, যদি পরবর্তীতে অন্যায় করো, না আমি করবো না, আমাকে থাকতে দিলে আমি অন্যায় করবো না। আচ্ছা, তোমার থাকা হবে না, তুমি চলে যাও, যেহেতু বাড়ির মালিক যিনি তিনি বলতেছে যে আমি থাকতে দেবো না, সমস্যা হবে, তুমি চলে যাও। তখন আমাকে বলতেছে যে ওস্তাদ, আমি তো অবশ্যই চলে যাব, কিন্তু আপনি যদি তাকে একটু বুঝিয়ে বলতেন, সে আমাকে থাকতে দিত, কিন্তু আপনি তাকে বুঝিয়ে বলতেছেন না, সে আমাকে থাকতে দিচ্ছেন না, আপনার কিন্তু অন্যায় হবে। আমাকে এইভাবে বলতেছে। বললাম আমি বললাম যে আমার কি অন্যায় করবি সেটা আমার বোঝা হয়েছে, দেখবো ওরা কি অন্যায় করিস। এখন হচ্ছে আমি এইভাবে এই করে তাকে ওখান থেকে ছোটাইলাম। আচ্ছা, বলে থাকা হবে না, চলে যাও। তারপর ওই রাত্রে ভাই 2:30টার সময় তার বাড়ি বন্ধ করলাম, বিশাল বড় এরিয়া বাড়ি। রাতের 2:30টার সময় তার বাড়িটা বন্ধ করে দিলাম। তো উনি হচ্ছে আমাকে রাতের 3টের সময় এসে সাদিলাপুর বাজারে নামে দিয়ে গেলেন। আমি বললাম যে আপনার কষ্ট করে যাওয়ার লাগবে না, এখানে আমি যাই, এখান থেকে ভ্যানে যাই, তারপর আমি চলে যেতে পারবো, সমস্যা নেই, যান। তো কয় যে হুজুর আপনার বাসাতে একবার রাখি আসতাম, যে লাগবে না, যান। তো উনি আমাকে ওই দিন তাড়ানোর পর হাদিয়া স্বরূপ হিসেবে টাকা দিলেন ভাই 6,000। এখন হচ্ছে আমি যখন আসলাম বাসার দিকে, আমার বাসা তো এর আগেও বলছিলাম যে এমন একটা বাসের ধার আছে ভাই, সেখান থেকে হচ্ছে আমার বাসাতে আসতে হয়, বাসের ধারের পেছন দিয়ে, এবং 2টে বাসের ধার, এখন 2টে বাসের ধারের মাঝখান দিয়ে আমার বাসার রাস্তা। আচ্ছা আচ্ছা, আমি সড়ক দিয়ে আর না আসিয়া একদম ধানের জমি ফাঁকা আছে, ওই দিক দিয়ে আসলাম, আসি হচ্ছে বাসা ধরবো। তো বাসার ধারের ওখানে যখনই আসছি আমি, আসার সঙ্গে সঙ্গে ভাই আমার সামনে মনে করেন যে ওই বাঁশ, একদম বাঁশের ধার পুরোটা মনে হয় আমার সামনে হারে ধরছে। আচ্ছা আচ্ছা, আমার একটা নিজের ভাই, আমার সাথে ঘড়ি দেওয়া। এখন হারে ধরিয়ে সরাসরি আমাকে বলতেছে যে আমি তো আপনাকে বলছিলাম যে আপনার সমস্যা হবে, আপনি তাকে বুঝিয়ে বলেন নেই, আপনার সমস্যা করবো আমি, এই সমস্যা করলাম, যে এত বড় সমস্যা করলে তুমি হয়ে গেছো, তোমার সমস্যায় আমার কোনো কাজ হবে না, তুমি এমনি ওটাই বা বাস। কথা বুঝছেন ভাই? তা আমি তারপর হচ্ছে কিছু দোয়া বললাম, এবং ওই চিন্তা আমার কিছু তদবির যেগুলো দোয়া কালাম পড়ি আমি, এগুলো পরে যখন বাঁশের উপরে একটা নাটি দিয়ে আঘাত করি, ওই দেখি পাশে একটা ঘিরে আছে, ঘিরে থেকে একটা নাটি নিয়ে সংগ্রহ করে যখন বাঁশের উপর আঘাত করি, বাঁশ অটোমেটিকলি উঠে যায়, তখন আমি চলে আসি। আচ্ছা আচ্ছা, তাহলে যদি আমি এটা না জানতাম তাহলে মনে করেন যে আমার জন্য খুব মুসিবত, বাঁশের ধারের রাস্তা, 2 পাশ থেকে বাস চাপা দিয়ে অবশ্য আমার ক্ষতি করতো। কথা বলছেন? এটা হচ্ছে আমার নিজের সাথে ঘটে যাওয়া গল্প। এমনই গল্প আছে যে এই গত আপনার 2 সপ্তাহ হবে আমি এক জায়গায় এরকম জিন ছাড়াইছি ভাই। আচ্ছা, এমন ভয়ানক জিন, মনে করেন যে ওই মহিলার জবানে বন্ধ করে ফেলাছিল। আচ্ছা আচ্ছা,
তার স্বামী তো তার ধারের কাছে আসতেই পারে নাই, এবং ওই মহিলা বোবা বানিয়ে ফেলছিল, জবান বন্ধ করে ফেলছিল। আচ্ছা, কোনোভাবে কথা বলতে পারতো না? হ্যাঁ, একদম জবান বন্ধ হয়ে গেছিল, কিন্তু তার জবান খুলে দেওয়া হয়েছে। এরকম আমি গেছিলাম, কাজ করে তার জবান খুলে দিয়েছে। তার স্বামী অত্যন্ত খুশি, তার ওয়াইফও এখন অনেক সুস্থ আছে। জি, সে মহিলার এমন সমস্যা হয়েছিল ভাই, সেই সমস্যা ওই মহিলার পুরো চেহারাই, কিন্তু তার স্বামী বলে যে আমি যখন তার চেহারার দিকে তাকাইতাম, তার চেহারা একদম আগুন লাগিয়ে দিলে কেমন হয় এরকম আগুনে একদম জ্বলাপোড়া হয়ে যেত তার চেহারা। তার চোখের দিকে তাকাইতে পারতাম না, তার চোখগুলি এমন বড় হয়ে যেত যেন সে আমাকে মারতে চায় এবং আমাকে সে খায় ফেলবে, এমন রাগান্বিত হয়ে যেত। এই মহিলারও ট্রিটমেন্ট করলাম গত 2 সপ্তাহ আগে, আলহামদুলিল্লাহ এখন সে সুস্থ। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, অনেক ভালো লাগলো ভাইয়ের কাছে। আমরা শেষ 1 মিনিট আর কিছু শুনতে চাই, মানে শ্রোতাদের উদ্দেশ্যে আপনি জি জি মানে কি বলতে চান, এগুলো থেকে কিভাবে মানুষ সাবধান থাকতে পারে বা বেঁচে থাকতে পারে, আরেকবার একটু মনে করে দিলে ঠিক হয়ে যাবে। জি অবশ্যই ভাই। জি আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে শ্রোতাদের উদ্দেশ্যে আমি এটা বলি, সেটা হচ্ছে যদি আমাদের কোনো শ্রোতা এরকম রাস্তাঘাটে চলাফেরার সময় যদি কোনো সমস্যার সম্মুখীন হয়, তারা জিন ভূত আসরের যদি এরকম সম্মুখীন হয়, অবশ্যই শরীর যদি পাক থাকে ভাই, আর যদি সঙ্গে সঙ্গে সে হচ্ছে কোরআন কারিম থেকে আয়াতুল কুরসি এবং হচ্ছে সূরা ইয়াসিন, সূরা ফালাক, সূরা নাস যদি তেলাওয়াত করে, তারা শরীরের কোনো সমস্যা হবে না, যদি শরীর পাক থাকে। আর যদি শরীর না পাক থাকে, সে অবস্থায় যদি তেলাওয়াত করে তাহলে কোনো কাজে আসবে না। আচ্ছা আচ্ছা, অবশ্যই তার ক্ষতি হবে। পাক থাকতে হবে। হ্যাঁ, শরীর যদি পাক থাকে, এরকম এই সূরা আয়াতুল কুরসি এবং হচ্ছে সূরা ফালাক, সূরা নাস এবং সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করে, আয়াতুল কুরসির পাশাপাশি সূরা ইয়াসিনের যদি 1 মুমিন পর্যন্ত তেলাওয়াত করে এবং সূরা ফালাক, সূরা নাস যদি তেলাওয়াত করে, তো কখনো তার কোনো ক্ষতি হবে না। আচ্ছা আচ্ছা, সে ওই সমস্যার সম্মুখীন থেকে হেফাজত থাকবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা আসলে এই পুরো অনুষ্ঠান জুড়ে আরিফুল ভাইয়ের কাছ থেকে আসলে তার বাস্তব অভিজ্ঞতার কথা জানলাম এবং কীভাবে তিনি তার পূর্বের অভিজ্ঞতা থেকে রোগীদেরকে সুস্থ করেছেন সেই বিষয়গুলো আমাদেরকে জানালেন, এবং বানমারা, কালো জাদু এবং বিভিন্ন প্রশ্নের উত্তর আসলে উনি আজকে আমাদেরকে দিয়েছেন। তো এরকম ভূতবেলার আরও একটি কোনো এক এপিসোডে আমরা আবারও ভাইকে আমন্ত্রণ জানাবো কোনো একদিন। তো সে পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন এতক্ষণ আজকের অনুষ্ঠান উপভোগ করেছেন, আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর আপনাদের কাছে যদি এরকম ভৌতিক ঘটনা থেকে থাকে এবং আপনি যদি চান আমাদের স্টুডিওতে এসে শেয়ার করতে, তাহলে আমাদেরকে ফোন করতে পারেন এই নম্বরে 01713484465। আর যদি চান আপনার ঘটনা আমি পড়ে শোনাই, আপনি চাইলে আমাদেরকে মেইল করতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sharabela@gmail.com। আর এই পর্যন্ত দেখতে পাচ্ছি অনেকেই ছিলেন আমাদের সাথে। আমি দু একটি কথা পড়ে আমি আসলে আজকের অনুষ্ঠানে বিরতি নিতে চাই। জি, আচ্ছা, আর যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাদের ওই নম্বরে ফোন করতে পারেন, আমরা ভাইয়ের মাধ্যমে আপনাদেরকে সমাধান নিয়ে দেওয়ার চেষ্টা করতে পারি। তো যাই হোক, অনেকেই ছিলেন আমাদের সাথে, আমি আসলে আর কথা বাড়তে চাই না। তো আপনাদের কাছে আজকের মতো এখানে বিদায় নিতে চাই এবং ফিরে আসতে চাই ঠিক আগামী বৃহস্পতিবার রাত 9টা 5 মিনিটে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।